প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। যথারীতি প্রতিবারের মতোই আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজনেই। এর আগেও আমাদের শোতে আসছেন। প্রথমত আমাদের নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নিউ ইয়র্কে মূলধারার রাজনীতিবিদ ঘিয়াস আহমেদ। তরুণ, সবসময় চিরদিনই তরুণ, এরকমই দেখলেই বুঝতে পারতেছেন, এবং অত্যন্ত ফিটপাট সবসময়ই। সাথে আছেন আমাদের সঙ্গে আরেকজন তরুণ বিশিষ্ট বুদ্ধিজীবী, নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটির এমিরেট প্রফেসর ডক্টর মুস্তফা সারোয়ার। আপনাদের দুজনকেই আজকের আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমার খুব ভালো লাগছে যে গিয়াসের সঙ্গে আবার এলাম। এর আগে আমি অনেক কয়েকটা প্রোগ্রাম করেছি, TVN24। আবার আমার সৌভাগ্য হলো গিয়াসের সঙ্গে। আই লাইক হিম এ লট। হি ইজ ওয়ান হ্যাঁ, অফ দ্য আপনি বেস্ট আমাকে পিপল। বলছেন, আমি নিজেও খুব সারপ্রাইজ যে গিয়াস ভাইয়ের সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক, এবং মানে এটা আমি শুনে খুব ভালো লাগলো। যাই হোক, আমরা আলোচনা সরাসরি গিয়াস ভাই সরাসরি আলোচনা যেতে যাচ্ছি। সেটা হলো, আলোচনাটার শুরুটা এরকম ভাবে করতে চাই যে আজ থেকে প্রায় 14 মাস আগে শেখ হাসিনা সরকারের পতনের পর এবং শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ডক্টর ইউনূস যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন, তখন বিএনপি সহ বাংলাদেশের প্রায় সমস্ত রাজনৈতিক দল, এবং আমি মনে করি যে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণ একটু উল্লসিত হয়েছিল যে দেশের হয়তো একটা ভালো কিছু হবে। কিন্তু আজকে এই 14 বছরের 14 মাসের মাথায় এসে মনে হচ্ছে মানুষ যেন হতাশ। কেন জানি মানুষের মাঝে একটা হতাশা। তারপর আইন শৃঙ্খলার গুরুতর অবনতি, বিশেষ করে প্রথম প্রশ্নটা এটাই আর কি, যে এই যে রাজবাড়ির বা গোয়ালন্দে নুরুল হক বা তার মানে ওরফে নুরা পাগলা, যে তার সমাধি থেকে মানে তার কবর থেকে লাশ তুলে সেই লাশ আবার আগুনে পুড়িয়ে দেওয়া হলে, এই ধরনের বর্বরতা কিন্তু আমাদের দেশের ইতিহাসে, আমার মনে হয় উপমহাদেশের ইতিহাসেই নেই। তো এই প্রসঙ্গে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে আলোচনাটা আমি গিয়াস আহমেদের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ রতন ভাই। আপনার সাথে তো আমাদের দীর্ঘদিনের, আপনি নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন, সংবাদ পত্রের সাথে আছেন, বিশিষ্ট লোক। ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। তবে আমি প্রথমেই বলতে চাই যে বর্তমান যে একটা পরিস্থিতি, সেটার জন্য তো আমি প্রথমে আওয়ামী লীগকে দায়ী করবো। কারণ আওয়ামী লীগ যদি এই ফ্যাসিবাদী না হতো, আহ যদি এই গণতন্ত্র বা একাত্তরের যে চেতনা সেটা যদি ধ্বংস না করতো, তাহলে তো এই বিপ্লব হয় না, গণজাগরণ হয় না, গণ অভ্যুত্থান হয় না। তো সেই কারণে গণ অভ্যুত্থানের পরে আমরা ইউনূস সরকারের কাছ থেকে যেই আশাটা করেছিলাম সেটা আমরা পাচ্ছি না, এটা সত্য। কারণ আপনি যেটা বলেছেন যে যেভাবে আপনার কিছুটা উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এবং এর কারণ হলো আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের ধর্মমন্ত্র উপদেষ্টা সাহেব, ওনারা তেমন একটি মানে এই ব্যাপারে তৎপর হচ্ছেন না। সেই কারণে এটা একটা মানে বিষয়টা আমি বলবো। তো তার আগেই বলতে চাচ্ছি যে দেশে যদি স্বাধীনতার পর থেকে যদি মানে এই একাত্তর যে চেতনা, গণতন্ত্র, মৌলিক অধিকার, সেটা যদি প্রত্যেকটা সরকার সঠিকভাবে পালন করত, তাহলে আমাদের 90-এর আন্দোলন হয় না, তাহলে আমাদের 75-এর সেই পট পরিবর্তন হয় না, তাহলে আমাদের এই কি বলে এই 111 হয় না, এবং এই 24-এর আন্দোলন হয় না। তো আমাদের রাজনীতিবিদদেরকে এই এখন থেকে যদি সচেতন হন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা কিন্তু অ্যাবিউজ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, এবং যে দেশের জনগণের কল্যাণের জন্য সরকার বা মানে বা আমাদের রাজনীতি, সেটা যদি সঠিক থাকে, তাহলে আজকে যে বিক্ষিপ্ত ভাবে যে বিভিন্ন মব বাণিজ্য হচ্ছে, আপনার বললেন যে এই দেশে যে মানে মৌলবাদীদের, আমি বলবো যে উগ্রপন্থীদের যে যে তৌহিদি জনতার নামে যেগুলি হচ্ছে, এগুলি হতো না, কারণ সরকার দুর্বল। কারণ সরকারের উচিত ছিল 3, 4, 6 মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া। কারণ অনির্বাচিত সরকার, আর যেই সরকারের মধ্যে যে উপদেষ্টারা যা আছেন, তারা কিন্তু অভিজ্ঞ না, তারা রাজনীতিবিদ না। তারা কোথেকে আসছেন, কেউ আসছেন আপনার এনজিও থেকে, কেউ মানে আসছেন শিক্ষক থেকে,
আবার দুইজন তিনজন উপদেষ্টা মানে ছাত্র, তারা তো 15 বছরে কোনো তাদের আইডিওলজি ছিল না। তারা 15 বছরে এই দুইজন তিনজন ছাত্র যারা উপদেষ্টা ছিলেন বা এখন দুইজন আছেন, তাদেরও কিন্তু কোনো 15 বছরে তাদের রাজনৈতিক কোনো বক্তব্য আমরা তাদের শুনিনি। অর্থাৎ তারা মানে স্টুডেন্ট ছিলেন, সরকারের সাথে অনেকেই ছিলেন। অতএব যে 24-এর যে স্পিরিট, সেইটা কিন্তু তাদের মধ্যে আমরা আমরা দেখতে পাচ্ছি না। 24 বলতে একদিনে যে 24 হয়নি, 24-এর গণঅভ্যুত্থান কিন্তু বাংলাদেশের মানুষ এক মাসে মানে জাগরণ হয়নি। এটা 15 বছরের যে নির্যাতন, অত্যাচার, অপশাসন, দুর্নীতি, জুলুম নীতি, এগুলির ফলে মানুষ কিন্তু মানে বিরক্ত হয়েছে, মানুষ মানে ফুলে ফেঁপে উঠেছে। অত এই 15 বছরের যারা মানে সুবিধাভোগী ছিল, তাদের দিয়ে তো আপনার তাদের মধ্যে তারাও কিন্তু এই 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 উপদেষ্টার মধ্যে আছেন। পুলিশ ডিপার্টমেন্টে আপনি দেখেন যে কারা এই আইন শৃঙ্খলা বাহিনী মানে ই করবে, কি বলে, দমন করবে। তারা তো মানে নতুন কিছু না, আগে সেই ফ্যাসিবাদের মানে লোকজনই আছে। আপনার সচিবরা দেখেন, আগের সেই প্রশাসন তো তাদেরই। তো সেই ক্ষেত্রে আর্মি তো আমরা তাই দেখছি। তো সেই ক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত ছিল যে 3 বা 6 মাসের মধ্যে আপনার দ্রুত সংস্কার করে, আমি বলছি না যে সংস্কার ছাড়া নির্বাচন, দ্রুত সংস্কার করে আপনার একটি নির্বাচন দেওয়া। এবং নির্বাচন দিলে কি হতো, একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে, জনগণের ভোটের যখন একটা সরকার আসবে, তখন সেই সরকারের দায়বদ্ধতা থাকে, সেই সরকারের তখন অনেক কমান্ড থাকে, কি বলে, শক্তিশালী সরকার হয়। তখন সেই সরকার যখন একটা বলে সেটা করতে হবে, তা না হলে আপনার প্রশাসনকে তারা চেঞ্জ করতে পারে। এখন প্রশাসন আগের নিয়মে চলছে। তো সেই কারণে আমি বলবো যে আপনি আরেকটা জিনিস যেটা বলছেন, যে একটি লাশকে মানে পুড়িয়ে মারা, এটা ইসলামে কিন্তু নেই। ইসলামের মধ্যে আছে, একবার নবী করিম সাল্লাহ সাল্লাম একজন ইহুদির লাশ যখন নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন, নবী করিম সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবারা বললেন যে এই আপনি একজন আমাদের মানে ইহুদি, সে আমাদের শত্রুতা করেছে, তার লাশকে সামনে আসলো, আপনি দাঁড়িয়ে গেলেন, সম্মান দিলেন। তখন তিনি বলেছেন, নবী করিম সাল্লাহ সাল্লাম, যে যখন একটা মানুষের মৃত্যু হয়ে যায়, তখন তার সাথে আমাদের আর কোনো শত্রুতা থাকে না, তখন সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। তো এই যে আমাদের ইসলামে কিন্তু সেটা নেই। কিন্তু এই যে উগ্রবাদীরা আপনার বিভিন্ন সময় দেখবেন মানে ইমোশন, তাদের ইমোশনটা এমন, এই ইমোশনটা কিন্তু সৃষ্টি করেছে বিভিন্ন এই মৌলবীরা বিভিন্ন সময় ওয়াজ নসিহতের মাধ্যমে। এই আপনার টিভিতে দেখবেন, টিভির ভিতরে, ইউটিউবের ভিতরে, অনলাইনে তারা যে উগ্রবাদী কথাবার্তা, মানে তৌহিদি জনতার নামে যে আপনার ভাঙচুর করা, এটা ইসলামের জায়েজ নেই। আপনি আইন নিজের হাতে নিতে পারেন না, আইন আপনি নিজের হাতে নেওয়ার সুযোগ নেই। যখন একটা রাষ্ট্র থাকে, রাষ্ট্র থাকলে সে রাষ্ট্রের আইন আছে, সেই দেশের আইন অনুযায়ী আপনার চলবে। যদি কোনো কেউ অন্যায় কাজ করে থাকে, তাহলে তার নামে মামলা হবে। আমাদের ইতিমধ্যে আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে দেখেছি যে অনেক মৌলবীকে এরেস্ট করা হয়েছে, কি, যে তার নামে মানে ধর্ম অবমাননার মামলা হয়েছে। তো মামলা আপনি দিতে পারেন, এটা আপনার অধিকার আছে। কিন্তু আপনি মানে ভাঙচুর করবেন, লুটপাট করবেন, মানে হত্যা করবেন মানুষের বাড়িতে গিয়ে, এটা তো ইসলামে জায়েজ নেই। তো এই ইসলামে যেটা জায়েজ নেই, সেই কাজটাই তৌহিদি জনতার নামে মানে মুসল্লিরা করছে। তো এটা আমাদের দেখতে হবে যে এই কারণটা কি, এই এই উগ্রবাদের জন্ম হচ্ছে কিভাবে। আমি মনে করি যে বাংলাদেশে যে সমস্ত আলেমরা ওয়াজ নসিহত করেন, তারা এগুলি উগ্রবাদ ছড়াচ্ছেন। আরেকটা জিনিস আমি বলবো, দেখেন এই যে ঈদে মিলাদ নবী হচ্ছে বা মিলাদ মাহফিল হচ্ছে, এটা এটা বাংলাদেশে অনেক আকিদার, মানে ধর্মের মধ্যে অনেকগুলি আকিদা আছে, অনেকগুলি মানে গ্রুপ আছে, অনেক ফেরকা আছে। এখন সকলেই বলে আমরা রাইট, আমরাই সঠিক পন্থা। অর্থাৎ সকলেই যখন বলে সঠিক পন্থা, আর এক পন্থাকে বলে, আর একটা গ্রুপকে বলে কাফের মুশরিক, তাহলে আপনি তো একটা গৃহযুদ্ধ লেগে যাবে। আপনি মুখে বলেন যে তারা তারা পথভ্রষ্ট, মুখে বলেন যে তারা এটা ঠিক করছে না, আবার তারাও উল্টা বলছে যে তারা ঠিক করছে না। তো এটা মুখে মুখে বলা যেতে পারে, কিন্তু আপনি যখন হাতাহাতি করবেন, যখন আপনি এটাকে এক মসজিদের লোক আর এক মসজিদে হামলা করবে যে ওই মসজিদ আমাদের আকীদা না, এবং এক দরবার আর এক দরবারকে আক্রমণ করবে, এটা তাহলে তো গৃহযুদ্ধ হয়ে যাবে। এবং ইসলাম এটা যায় না, ইসলাম এটা অ্যালাউ করে না। তো সেই কারণে আমরা দেখেন, আমাদের মুসলমানরা যদি, মুসলমানদের মধ্যেই যদি অনৈক্য সৃষ্টি হয়, মুসলমানদের মধ্যেই যদি আপনার মারামারি হয়, আজকে দেখেন ইসরায়েলে কি হচ্ছে, প্যালেস্টাইনে কি হচ্ছে,
সেই খবর কিন্তু এই হুজুররা, এই তৌহিদি জনতা, তথাকথিত এই তৌহিদি জনতার খবর নাই। আজকে সারা বিশ্বে মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। সেখানে আপনার এই এই মানে মূর্খ তৌহিদি জনতা, তারা কিন্তু আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে। তাহলে কি আমরা এখন ফেসবুকে, ইউটিউবে, মানে ওয়াজ নসিহতে আমাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, আর অন্যদিকে আপনার ভারতে মুসলমানদের নিধন হচ্ছে, প্যালেস্টাইনে নিধন হচ্ছে, আজকে আপনার মিডল ইস্টে আজকে ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছে, আমেরিকাও তো দেখেন মানে আমাদের ইমিগ্রেন্ট বা মুসলমানদের উপর নজরদারি হচ্ছে। এগুলি কিন্তু খবর নাই। আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের যদি ঐক্যবদ্ধ না হয়, আজকে দেখেন পৃথিবীতে এই খ্রিস্টান ধর্মের কথা বলেন, খ্রিস্টান ধর্মের মধ্যে আমাদের মুসলমান ধর্মের চেয়ে বেশি আরো বিভাজন আছে। এই হিন্দু ধর্মের মধ্যে অনেক বিভাজন আছে। তাই বলে কি ইন্ডিয়াতে কি এই আরেক ধর্মের এই একই হিন্দু ধর্মের মধ্যে অনেক বিভাজনকে তারা তারা কি মারামারি কাটাকাটি করে? আপনার পশ্চিমবঙ্গের এই হিন্দু ধর্মের যে কালচার, আপনি দেখবেন রাজস্থানের হিন্দু ধর্মের কালচার এক না, ডিফারেন্ট। তারা ডিফারেন্ট পূজা, মানে ডিফারেন্ট দেবতার পূজা করে, কিন্তু তারা সবাই হিন্দু। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে যেহেতু মানে মারামারি নেই, আমাদের বাংলাদেশে ইসলাম ধর্মের মধ্যে অবশ্যই গ্রুপ আছে, অবশ্যই আমাদের মধ্যে বিভিন্ন মানে মত আছে। সেই তা বলে কি আমরা নিজেরা নিজেরা একে অপরকে কাফের ফতোয়া দিয়ে মারামারি করব? এই এরা কিসের মানে তৌহিদি জনতা? এগুলি তৌহিদি জনতা না, এগুলো মূর্খ, এগুলো হলো আমরা ইসলামের শত্রু। সেই কারণে আমার এই 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 জাগরণটা হলো, মানে এই যে তৌহিদি জনতার, আমি বলবো এটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা। আমাদের ধর্ম উপদেষ্টা যাকে বানানো হয়েছে, তিনি একটা আকীদা বিশ্বাস করেন, তিনি একটা গ্রুপ রিপ্রেজেন্ট করেন। অতএব সে সে কিন্তু নীরব আছে। আবার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই যে অনেকগুলি মাজার ভাঙা হচ্ছে, এবং এই সরকার আসার পরে অনেকগুলি মাজার ভাঙা হয়েছে। সেই মাজারগুলি কিন্তু ভাঙা হলো, লুটপাট করা হলো, এগুলি দৃশ্যমান, কিন্তু এরেস্ট হচ্ছে না, মামলা হচ্ছে না। তাহলে এই সরকারকে কিন্তু এটা বহন করতে হবে। সে কারণে আমি বলবো যে ইয়াস আহমেদ, আমি এই প্রসঙ্গে আপনাকে একটা জিনিস রিমাইন্ডার করতে চাই। আপনার ফেসবুক স্ট্যাটাসে আমি একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি ওই নুরা পাগলার ব্যাপারে। সেখানে আপনি আশঙ্কা করছেন যে দেশটা কি এই তৌহিদি জনতার এই ধরনের ইসেতে কর্মকাণ্ডের ফলে দেশ কি তালেবানে দিকে এগুচ্ছে কিনা, তালেবানে ইসে হইতে পারে কিনা, আপনি শঙ্কা প্রকাশ করেছেন। কি আপনার কি ধারণা? না না, এটি তো ঠিক। মনে করো আফগানিস্তানে বা সৌদি আরবে, আমি তো আফগানিস্তান জানেন তো একটা মানে তার চেয়ে সৌদি আরব আরো বেশি পরিচিত। সৌদি আরবের যে ইসলামিক শাসন ব্যবস্থা আছে, আমরা তো বাংলাদেশে ওই শাসন ব্যবস্থা চাচ্ছি না। কারণ সৌদি আরবেও একটা একটা মানে উহাবি মতবাদের ধর্ম সেখানে চালু আছে। আমি সৌদি আরবে গিয়ে যে আমি আমি একটা মিলাদকে আমি পছন্দ করি, আমি মিলাদুন নবী পালন করি, কিন্তু আপনি সৌদি আরবে গিয়ে দেখবেন আপনি ওই ওহাবিদের আকিদা ছাড়া অন্য আকিদা আপনি পালন করতে পারবেন না। সেখানে আপনি মুক্ত আলোচনা করার সুযোগ নেই। সেখানে আপনি সরকারের আলোচনা বিরুদ্ধে আপনি কথা বলবেন সেই সুযোগ নেই। আপনার সৌদি আরবে যে ইসলামিক রাষ্ট্র তো না, সেটা তো আপনার একটা জুলুম রাষ্ট্র। সেখানে আপনি যদি সরকারের যে কুকর্ম, সেটা যদি আপনি আলোচনা করেন, আপনাকে ফাঁসি দিবে। তাহলে এটা তো ইসলাম না। ইসলাম তো আপনার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার একজন লোক প্রশ্ন করেছিলেন যে আপনার ছেলে পোশাক মানে ডবল কেন, মানে যখন আপনার সংকট ছিল, অনেকে শর্ট পোশাক পরেছে, এবং হযরত উমরের অনেক কার্যকলাপের অনেক প্রশ্ন করেছে মানুষ, জনসম্মুখে প্রশ্ন করেছে যে আপনি এটা করছেন কেন। তো এই প্রশ্ন তো করবার সুযোগ সৌদি আরবে নেই। অতএব এটা তো ইসলামিক রাষ্ট্র না, এটা হলো আপনার একটা ষড়যন্ত্র, ষড়তান্ত্রিক রাষ্ট্র। এবং আফগানিস্তানও তাই। আফগানিস্তানে আপনার আফগানদের একটা আকিদা আছে। সেখানে কিন্তু আফগানিস্তানের যে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সেখানে অনেক মানে মানে ইসলাম ধর্মের অনেক আকিদার লোক ছিল। তাদেরকে তারা হত্যা করে তারা তালেবানি রাষ্ট্র মানে কায়েম করেছে, এটা ওহাবি রাষ্ট্র যেটা। সেখানে আপনি যদি মিলাদ কেয়াম করেন, আপনি সেই মসজিদে তারা বোমা ফাটাবে। আপনি দেখবেন ওখানে শিয়া ধর্মের যারা আছে, তাদেরকে আপনার মসজিদে, তাদের মসজিদে, আপনি পাকিস্তানেও দেখবেন তাদের সেখানে বোম্বিং করে সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে, শিশু সহ তাদেরকে হত্যা করা হচ্ছে। এটা তো ইসলাম না। অতএব আমরা বাংলাদেশে আপনার বহু ধর্মের, বহু মতের দেশ, আপনার যার যার ধর্ম শেষে পালন করবে। আমেরিকার মতো দেখেন, আমেরিকাতে আমরা আমরা সেখানে মিলাদুন নবী করতে পারি। কেউ যদি ধর্মীয় এখানে চর্চা করতে পারেন, এই হিন্দু ধর্ম আপনি চর্চা করতে পারেন, আপনি সরকারের সমালোচনা করতে পারেন, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন, সমস্যা নেই। অতএব এই যে মুক্ত আলোচনা থাকতে হবে, বাংলাদেশেও তাই। আপনি মুক্ত আলোচনা, আপনার গণতান্ত্রিক অধিকার,
আপনার কথা বলার অধিকার থাকবে। আপনার মত মত আপনি দিতে পারেন, কিন্তু সেটা সহিংস না। সেটা আপনি ভাঙচুর করে আক্রমণ করবেন, জ্বালাও পোড়াও করবেন, আইন নিজের হাতে নেবেন, এটা নেওয়া যাবে না। এটা ইসলাম এলাও করে না। কিন্তু এই তৌহিদি জনতা বা এই এই যে যারা উগ্রপন্থী, তাদেরকে এমন ভাবে মগজ ধলাই হচ্ছে যে তারা আপনার তাদের আকীদার বা তাদের মতে যেটা আপনার ভালো না, সেটাই মানে পথভ্রষ্ট, তাকে আক্রমণ করো, আপনি তাকে ভাঙচুর করো। এটা ইসলামে জায়েজ নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ। সঙ্গে থাকুন, আমি এখন যাচ্ছি ডক্টর মুস্তাফা সরোয়ার। আপনার কাছে প্রশ্নটা এইটাই, যে ওই যে নুরা পাগলার যে যার ডেড বডি, যে লাশ কবর থেকে তুলে এনে আবার আগুনে পুড়িয়ে দেওয়া হলো, এই প্রসঙ্গটার তো মব তন্ত্রের মাঝে পড়ে, এবং মব বিভিন্নভাবেই হচ্ছে। যেমন যে কাদের সিদ্দিকীর বাড়িতে গতকালকে অ্যাটাক করা হয়েছে, কালকে আবার চট্টগ্রামের হাটাজারিতে, সেখানেও দুইটি মসজিদের নিয়ে গন্ডগোল হয়েছে। মানে কি বলে আপনার, এই যে এই যে হেফাজতে ইসলাম বা বাবুনগরী, তাদের মাঝে একটা গন্ডগোল হয়েছে। এই যে অরাজকতা, এই প্রসঙ্গে আপনি বলুন। না, এটা তো আমরা দেখলাম যে আমরা যখন প্রথম যেটা গিয়াস বলেছে, সুন্দর করে বলেছে, যে যখন ইনুস গভর্নমেন্ট পাওয়ারে এলো, তখন কিন্তু সমস্ত দলই এবং সব মত, সমস্ত ধর্ম, আপনি সেভাবেই শুরু করলেন, যে সবাই তার সমর্থন করেছে। কিন্তু আমরা দেখলাম যে উনি ক্ষমতা পাওয়ার পর পরেই বাংলাদেশে হলো কি, মবক্রেসি হয়ে গেল। মব, মবের শাসন। এবং এই মবদেরকে দমন করার জন্য যে আইন কানুনকে প্রয়োগ করতে হয়, সেটা উনি করলেন। এখন প্রশ্ন হলো যে ব্যাপারটা কি, এটা কি উনি কি খুব উইক গভর্নমেন্ট, অথবা উনি ইচ্ছাকৃতভাবে করলেন না? আমরা তার উত্তর দিতে পারবো না। এটা হয়তো ভবিষ্যতে আরো, যখন আরো বেশি ইনফরমেশন আসবে এবং গবেষকরা দেখবে, এবং অনেক ইন্টারনাল কনফিডেন্সিয়াল রিপোর্টগুলো বের হয়ে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে উনি কি অ্যাজ এ উইক গভর্নমেন্ট উনি কিছু করতে পারলেন না, না কিংবা উনি ইচ্ছা করে করলেন না। যেমন ধরুন, যে সব জায়গাতে, যে যখন মানে, যেমন ধরেন মানে এই যে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে আপনার জিয়াফত করা হলো এই বিদেশি এক লোকের প্ররোচনায়, গিয়ে ওখানে গরু জবেহ দেওয়া হলো। গরু জবেহ দেওয়া, এটার আকীদা ভিন্ন। এটা কাউকে অপমান করার জন্য এভাবে করা হয় না। এইটা একটা নতুন মবক্রেসি তৈরি হলো, হ্যাঁ। কিন্তু এদের কাউকে কি উনি ধরেছেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস ধরেননি। আপনি লক্ষ্য করে দেখুন যে, আমি একটা ছোট এক্সাম্পল দেবো, যে ধরেন জাতীয় পার্টি। জাতীয় পার্টি সম্পর্কে আমার অনেক রিজার্ভেশন আছে। আমি জাতীয় পার্টি পছন্দ করি না। কিন্তু জাতীয় পার্টির অফিসে অন্য একটা দল, নুরুর দল, গিয়ে ওটা ইনস্টিগেট করলো। জাতীয় পার্টি তো তার অফিসে যায়নি। মানে নুরার ইসের, এটা নুরা পাগলা না, এটা নুরু নুরু। এই নুরুর ভিপি ওখানে নুরুল। কিন্তু, হ্যাঁ, ভিপি নুরু, ওর ওখানে কিন্তু জাতীয় পার্টি গিয়ে কোনো কিছু করেনি। কিন্তু ও গিয়ে ওখানে গিয়ে উস্কানি দিয়েছে। কিন্তু চিন্তা করে দেখুন, তারপরে একের পর এক জাতীয় পার্টির বিভিন্ন অফিসে আগুন দিচ্ছে। হ্যাঁ, যদি জাতীয় পার্টির বিরুদ্ধে তোমার কোনো বক্তব্য থাকে, সেটা তো আইন কানুন আছে, মানে আইন, কিন্তু আইন হাতে নিয়ে নিচ্ছে। এটা কি বলে? মবক্রেসি। এবং মবের এই ব্যাপারটা যখন গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করে, যেমন ধরেন এই যে আগুন দিল, কোনো কেস নাই, কোনো অ্যারেস্ট নাই, তার অর্থ যে পুরো গভর্নমেন্টটা চলছে মবক্রেসিতে। এবং আপনি হয়তো আমার একটা কবিতা, আপনি জানেন যে কবিতাটা আমি যে ছাপিয়েছি ইংরেজিতে, ওটা কিন্তু ওই প্রথম লাইনটাই মবক্রেসি সম্পর্কে আমি কন্ডেমনেশন করেছি। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি কিন্তু আহ, শ্রদ্ধা করি, আই মাস্ট টেল ইউ। কারণ উনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং আমাদের মানে মর্যাদাকে খুব উঠিয়ে দিয়েছেন। আমি বাংলাদেশি হিসেবে আমি খুব প্রাউড ফিল করি ওনার সেই অ্যাচিভমেন্টের জন্য। এবং আমি তাকে একটু চিনিও, তাকে অনেক আগে 1972 থেকে তাকে আমি চিনি। আহ, এবং আমি আহ, ওনার আপ্যায়নে আপ্যায়িত হয়েছি, আমি খেয়েছি ওনার সঙ্গে ফ্লোরে বসে একত্রে। এবং উনি আমার ছেলেকে ইন্টার্নশিপ দিয়েছে, রেকমেন্ডেশন দিয়েছে, অল দিস থিংস। এবং ওনার ভাই আমার কলিগ এবং একসময় স্যার। ছোট ভাইটাও আমার দারুণ ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমি ওনার বাড়িতেও গিয়েছি, ওই চট্টগ্রামের বাড়িতে, আই থিঙ্ক ছায়াবিথি অথবা নিরিবিলি
এ ধরনের একটা নামটা ভুলে গেছি। দি পয়েন্ট আই এম ট্রাইং টু মেক, কিন্তু উনি যে গ্রামীণ ব্যাংকের ব্যাপারে উনি যতটা এনজিওতে সার্থক হয়েছেন জীবনে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু উনি ততটা হননি। এবং ওনার এটা আগেরই বোঝা উচিত ছিল। উনি কিন্তু বলছেন যে আমি শিখছি, আমার অভিজ্ঞতা ছিল না। তো ওনার প্রথমেই যখন দেখলেন যে এই মবক্রেসি হচ্ছে, উনি এটাকে কন্ট্রোল করতে পারছেন না, তখনই যদি এই যে গ্যাস যেটা বলল, হ্যাঁ, যে 3-6 মাসের মধ্যে যদি উনি নির্বাচন দিয়ে চলে যেতেন, তাহলে কিন্তু ওনার মর্যাদাটা মানে অক্ষুণ্ণ থাকতো। এখন কিন্তু মানে ঐতিহাসিকদের চোখে উনি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন। মানে উনি, এখন আমি আশা করব যে ফেব্রুয়ারিতে, দেখুন বিএনপি কিন্তু বারবার বারবার কম্প্রোমাইজ করেছে। বিএনপি প্রথম চেয়েছিল 6 মাসের মধ্যে নির্বাচন, আপনাদের যদি খেয়াল থাকে, রাইট? আচ্ছা, তারপরে দেখলো যে কি ব্যবস্থা, এবং অনেক ধৈর্য ধারণ করলো। আমি আমি এর জন্য বিএনপিকে সাধুবাদ দেব। যেমন একটা ট্রানজিশন গভর্নমেন্ট, আফটার বিরাট অভ্যুত্থানের পরে এরা ক্ষমতায় আসছে। আহ, কাজেই মানে বিএনপি ধৈর্য ধরলো। তারপরে তারা বললো ডিসেম্বরে, হ্যাঁ, না ডিসেম্বরে দেওয়া হবে না। তারপরে কম্প্রোমাইজ হলো ফেব্রুয়ারিতে। দেখুন কতবার বিএনপি তাদের যে অরিজিনাল যেটা তাদের ডিম্যান্ড, সেটাকে সে কম্প্রোমাইজ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আশা করব যে উনি এই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন। কারণ এদের শাসন করাটা তার পক্ষে শোভা পায় না। আমি হোপ এগেনস্ট হোপ, যদি উনি আজকে চিন্তা করেন যে না আমি পারছি না, চারিদিকে সমস্ত এই মবক্রেসি চলছে এবং ওনার বদনাম হয়ে যাচ্ছে। দেখুন আমার কবিতাতে কিন্তু ওখানে আমি কিন্তু ইনডাইরেক্টলি বলছি ডিস্টোপিয়ান ফ্যান্টাসি ইম্প্রম্পটু। একদম আমি বলছি এটা ডিস্টোপিয়ান কান্ট্রি করে ফেলেছে সে। চিন্তা করে দেখেন, কোথাও কোনো কোনো আইন নেই, কারো বাড়িতে কেউ যে সেফ থাকবে তার কিন্তু কিন্তু গ্যারান্টি নেই। একটা গভর্নমেন্টের ফার্স্ট ডিউটি কোনটা? ফার্স্ট ডিউটি হলো যে একটা শান্তি শৃঙ্খলা, মানুষকে সেফটি দেওয়া। এটা হলো একটা গভর্নমেন্টের ফার্স্ট ডিউটি। সেকেন্ড ডিউটি কি? বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। এই দুটো হলো মেইন। তারপরে অন্যান্য জিনিস। তাতে দেখুন যে বহিঃশত্রু তো ওরকম যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। তাহলে যে শান্তি শৃঙ্খলা, মানুষের শান্তি এবং শৃঙ্খলা, সেফটি, এটা করাই হলো সরকারের প্রধান দায়িত্ব। এবং সেই প্রধান দায়িত্বতে উনি খুব আনফর্চুনেটলি উনি উনি ব্যর্থ হয়েছেন। এবং উনি হয়তো যদি চিন্তা করেন এটা কিন্তু সম্ভব হয়, উনি যদি ভাবেন যে না আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি বরং ওই নট ফেব্রুয়ারি, আমি নভেম্বরে নির্বাচন দিয়ে দেব। হি ক্যান ডু দ্যাট। উনি নভেম্বরে কিন্তু নির্বাচন দিয়ে চলে যেতে পারে। এখন এই নির্বাচনে তো অনেকেই জিততে পারে, হ্যাঁ। বিএনপি সবচেয়ে বড় পার্টি, সম্ভবত সে উইন করবে। কিন্তু কতগুলো ছোট ছোট পাতি পার্টিগুলো, হ্যাঁ, যারা ফালতু কথা বলছে, যেমন ধরেন পিআর সিস্টেমের কথা বলছে, হ্যাঁ। একটা মিনিট, সরি ডক্টর মুস্তফা সরোয়ার, আমরা নির্বাচন প্রসঙ্গে এটা আমাদের এজেন্ডাতে, আজকের আলোচনা এজেন্ডায় আছে, একটু পরে আসতেছি। আমি আরেকটু এবার গিয়াস আহমেদের কাছে যেতে যাচ্ছি। বিষয়টি খুবই আলোচিত এখন, এই প্রসঙ্গে আপনিও পরে বলবেন। সেই বিষয়টি হলো, আমরা নির্বাচন নিয়েও কথা বলবো। তো গিয়াস আহমেদ কেন্দ্রীয় বিএনপির একজন সদস্য। গিয়াস আহমেদের কাছে আমি একটি বিষয় জানতে চাই, সেটা হলো গতকালকে এবং আজকে ঢাকায় কিন্তু বিষয়টি খুব আলোচিত, যে তারেক রহমান বাংলাদেশে কবে যাবে বা আদৌ যাবে কিনা। আবার বিএনপির যে সে স্থায়ী কমিটির সদস্য যে সালাউদ্দিন সাহেব বলছেন 2-3 সপ্তাহের মাঝে আসবে। তারেক রহমানের বাংলাদেশের যাওয়া এবং তার বাংলাদেশে কতটুকু সে নিরাপদ, এই ব্যাপারে গ্যাস আহমেদ আপনি কি মনে করেন? দেশে কিন্তু লোকজনের মাঝে একটা সন্দেহ দেখা দিচ্ছে যে উনি আসবে বা উনি আসতে চায় না। আস যাওয়ার যে একটা হাইক তোলা হয়েছে, এটা হয়তো হইতে পারে যে মানে ইসে করা হচ্ছে যে আসলে রিয়াকশনটা কি হইতে পারে, এরকম আর কি। আপনি, আমরা তো দেখেন গতকাল না গত পরশু আমরা দেখলাম যে হাইকোর্টের ওনার নামে যে একটা মামলা আছে, গ্রেনেড হামলা, সেটা কিন্তু খারিজ হয়েছে মাত্র 2 দিন আগে। অতএব ওনার নামে কিন্তু মামলা এতদিন ছিল। অতএব সেই কারণে উনি হয়তো যান নাই। তবে আমাদের যে কাছে যতটুকু ইনফরমেশন আছে আজকে পর্যন্ত, সেটা উনি নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ যাবেন, অচিরেই যাবেন।
এটা সিদ্ধান্ত হয়েছে। আমাদের ঢাকা থেকেও আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ বলেছেন তিনি অচিরে আসছেন। তবে দেশে উনি এতদিন যান নাই, কারণ দেশে গেলে হয় কি, মানে সমস্ত প্রশাসন এবং জনগণ ওনার দিকেই মানুষ ফোকাসটা করতো, এবং যাতে মানে অনেক সময় প্রশাসনে কাজকর্মের অনেকে মানে ওনাকে ব্লেম দিত যে ওনার কারণে হয়তো, কারণ কারণ উনি যাওয়ার পরে দেখবেন আপনার লক্ষ লক্ষ মানুষ মানে ওনার দিকেই, প্রশাসন ওনার দিকে, উনি উনি কি বলেন, উনি কোন ইশারায় কথা বলেন, সেদিকে প্রশাসন হয়তো মানে থাকতে পারে। সেই কারণে আমি মনে হয় উনি দূরে থেকেই নিরাপদে আছেন, মানে বাংলাদেশে যাতে সংস্কার ঠিক মতো করতে পারে, এই সরকার যেন কাজগুলি ঠিক মতো করতে পারে নিরপেক্ষভাবে, সেই জন্য জানি। আর তাছাড়া ওনার নামে মামলা ছিল, এখন মামলাগুলি উঠে গেছে, এখন আশা করি উনি উচিরে যাচ্ছেন। আচ্ছা, ডক্টর মুস্তফা সারোয়ার, আপনি কি এই যে গিয়াস আহমেদ যে বলল যে উনি দূরে থেকে যাতে কোনো ইনফ্লুয়েন্স বাংলাদেশে যাওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো ধরনের ইসে না হয়, এই জন্য তা উনি মনে করছে যে ঠিক আছে, আমার এখন যাওয়ার দরকার নেই, ওরা সংস্কারের কাজ করুক বা যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত কাজগুলি আছে ওরা করুক, যাতে তার প্রতি ভীতি না থাকে। তা আপনি কি এটা এরকম মনে করেন যে এইটা, নাকি অন্য কোনো কারণে তিনি যেতে যেতে চান না, বা মানে কি বলবো যে নিরাপত্তার ব্যাপারে ইস্যুতে কোনো কিছু না, নিরাপত্তার হয়? ব্যাপার থাকতে পারে, কিন্তু গিয়াসের সঙ্গে আমি একমত। কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে উনি কিন্তু ইচ্ছা করলে প্রথমেই যখন 5ই আগস্ট 2024-এ হুম। যখন আহ, হাসিনা গভর্নমেন্টের পতন ঘটলো, তারপরে যে গভর্নমেন্ট ফর্ম হবে সেখানে কিন্তু ওনার সঙ্গে আলোচনা করেছে। আলোচনা করে ওনাকে নিয়েই গভর্নমেন্ট ফর্ম করার প্ল্যান চলছিল, কিন্তু উনি তাতে রাজি হননি। লক্ষ্য করে দেখুন, বাংলাদেশে কিন্তু ক্ষমতার জন্য পাগল লোকজন। হ্যাঁ, আপনি দেখবেন এই একটা ছোট্ট পাতি পার্টি, হ্যাঁ, মানে গায়ে মানে না আপনি মোড়ল, সেও কিন্তু ক্ষমতার জন্য পাগল। হ্যাঁ, কিন্তু তারেক রহমান কি করলেন? উনি কিন্তু ক্ষমতা ওনার সামনে একদম, উনি তখনই গিয়ে ক্ষমতাটা নিতে পারতেন। হ্যাঁ, আর উনি নিলে তো বুঝতেই পারেন তখন বিএনপি সবচেয়ে বিশাল পার্টি। হ্যাঁ, এবং তখনও কিন্তু অনেক যে বদনাম করা হচ্ছে বর্তমানে, যে অনেক বদনামের, আমি মনে করি যে এটা সবাই দায়ী। আচ্ছা, হ্যাঁ, আপনি আপনি এটা কিভাবে জানলেন? এই তথ্যটা আপনার কিভাবে, আপনি মানে যেটা বললেন যে তার সঙ্গে কথাবার্তা হচ্ছিল, তাকে বলছিল ঈশ্বর, তিনি না, জাননি, এটা কিভাবে না, জানলেন? এটা শুধু একটা সোর্স না, এটা ছাত্র আন্দোলনের যারা ক্যাবিনেটে গেছে হুম। ওদের বক্তব্যে, তারপরে অন্যান্য যারা ইনভলভ ছিল তাদের বক্তব্যে এটা বের হয়ে আসছে। এমনকি আপনি জানেন যে যখন গভর্নমেন্ট ফর্ম হচ্ছিল তখন কিন্তু আহ, মানে আহ, ওয়াকারুজ্জামান, উনি কিন্তু যিনি মানে ম্যাডাম মাননীয় প্রাক্তন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, ওনার যে মিলিটারি সেক্রেটারি যে ছিল, হ্যাঁ, আমার মনে হয় জেনারেল মেজর জেনারেল আকবর, এই ধরনের একজন নাম, ওনাকে কিন্তু প্রথম ডেকেছে, ডেকে বলছে যে গভর্নমেন্ট ফর্ম করার জন্য আপনার হেল্প চাই। কাজেই আপনি লক্ষ্য করে দেখুন, এটাও কিন্তু একদম রেকর্ডেড, আপনার বিভিন্ন ডকুমেন্টে আসছে। কিন্তু উনি যাননি কেন? এবং এখন কিন্তু অনেকে অপবাদ দিচ্ছে, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারা, তারা বলছে যে আপনাকে তো অফার দেওয়া হলো যে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট হবে সব দলকে নিয়ে, কিন্তু আপনি সেটা এলেন না কেন? এটা কিন্তু আমি ফারহাদ মাজারের কাছেও শুনেছি তার বক্তৃতার ভেতরে। কাজে এটা একদম মানে এটা একটা ফ্যাক্ট। আমি বলছি এটা শুধু একটা সূত্র না, যারা গভর্নমেন্ট ফর্ম করেছে কিভাবে করেছে তাদের ভেতরেই কিন্তু তার থেকেই আসছে যে ওনাকে বলা হয়েছিল। এবং গভর্নমেন্ট ফর্মের কিন্তু অনেক ব্যাপারে ওনার এবং এই যে ফখরুল ইসলাম আলমগীরের কথা মতো হয়েছে গভর্নমেন্ট ফর্মের প্রথম দিকটা, কিন্তু উনি জাননি। উনি কেন করেননি এইটাই হলো আমার কাছে মানে, আমি এজন্য ওনার প্রতি আমার অনেক বেশি শ্রদ্ধা। উনি কিন্তু তখনই ক্ষমতা নিতে পারতেন, কিন্তু উনি বললেন যে নো, আমি এখানে আমি রাজি না। কারণ যে নিরপেক্ষ একটা গভর্নমেন্ট, দেখুন, নিরপেক্ষ গভর্নমেন্ট একটা নির্বাচন দেবে, যে নির্বাচনটাই আসল। পরপর 3টা নির্বাচনকে ভুয়া করে করে দেওয়া হয়েছে এর আগে, নির্বাচনগুলো সঠিক ছিল না, এটা তো আমরা অনেকেই জানি। এই বেঠিক নির্বাচনের যে মানে সবার ডিমান্ড,
ওটা কি উনি বলছিলেন যে নির্বাচন আপনি মানে একটা নিরপেক্ষ গভর্নমেন্ট এসে, নট এ পার্টিজান গভর্নমেন্ট। দেখুন ওনার যে মানে ইন্টেলেকচুয়াল কনসেপ্টটা, হ্যাঁ, এটা আপনি আপনার কাছে আমার প্রশ্ন, দর্শক মন্ডলীর কাছে প্রশ্ন, এটাকে আপনারা সাধুবাদ দেবেন না? বাংলাদেশে ক্ষমতার জন্য পাগল হয়ে যায় মানুষ, যাচ্ছে তাই করতে পারে, রাইট? খুন খারাপি, হোয়াট নট। আর এই লোক ক্ষমতা যেতে পারছে, যেটা যৌথ গভর্নমেন্ট হওয়ার কথা, কিন্তু উনি গেলেন না। উনি বললেন নিরপেক্ষ গভর্নমেন্ট, এবং এখন কিন্তু অনেকে অপবাদ দিচ্ছে। ওই সময় যারা এই গভর্নমেন্ট ফর্মের সঙ্গে জড়িত ছিল, তারা কিন্তু তারেক রহমানকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে যে উনি আসলে তো তখন বিপ্লবী গভর্নমেন্ট হইতো, হ্যাঁ। কিন্তু উনি আম- উনি এটা করেননি, কারণ উনি চেয়েছেন যে একটা নিরপেক্ষ গভর্নমেন্ট আসুক, নন পার্টিজান গভর্নমেন্ট, এবং যারা এসে একটা নিরপেক্ষ নির্বাচন দেবে, যাতে নির্বাচনটা হয় নিরপেক্ষ অ্যান্ড ফেয়ার। দ্যাট ওয়াজ দ্য মেইন কনসেপ্ট, যেটাই আমরা কিন্তু হারিয়ে ফেলেছি, যেটা হারাবার জন্যই এই বাংলাদেশের যত সমস্যা। এইটাই উনি চেয়েছিলেন, যে একটা নিরপেক্ষ গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হয়ে গেলে পরে নির্বাচিত গভর্নমেন্টে যদি বিএনপি উইন করে, ওয়েল অ্যান্ড গুড। যদি উইন না করে, এটা কপাল। আপনার কাজে আপনার এই আপনার যে, কাছে আসছি, আপনার কাছে আসছি। আচ্ছা, গিয়াস আহমেদ, আপনাকে বলি, এই যে ডক্টর সারোয়ার মোস্তফা সারোয়ার বললেন, আপনার কাছে কি মনে হয় আসলে কি তখন মানে তারেক রহমান দেশে যেতে চান নাই, যে মানে উনি সুযোগ ছিল, উনি যেটা বললেন, তারপরেও তিনি যান নাই, যেটা জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা ছিল, তিনি সেটাতে জয়েন করতে চান নাই, যে ভাবছিলেন যে একটা ইলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে আসবো, বা এই সরকার একটা সুযোগ দেওয়া হলো যে তারা কাজকর্ম করতে পারে বা সংস্কার করতে পারে এগুলি। তো উনার এই কথার প্রেক্ষিতে আপনার কি মনে হয়? এই যে জনগণের ম্যান্ডেট, আসলে আমি অ্যাড করব। বিএনপি তো বিএনপি কিন্তু এই 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, আইনের শাসন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য। এবং একাত্তরের যে চেতনা, গণতন্ত্র, ন্যায় বিচার, ভোটের অধিকার, সেটাই সেই একাত্তরের চেতনাকে বাস্তবায়ন করবার জন্যই কিন্তু বিএনপি আপনার আন্দোলন করেছে। বিএনপি কিন্তু ক্ষমতার, আমি আরেকটু দূরে যাই, বিএনপি কিন্তু ক্ষমতার লোভী না। কারণ আপনি দেখছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এরশাদ সাহেব প্রধানমন্ত্রী অফার করেছিলেন। এরশাদ সাহেব প্রেসিডেন্ট, আর আমাদের আম, বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী। কিন্তু সেটা কিন্তু নেননি তিনি। তিনি কিন্তু 9 বছর আন্দোলন করেছেন, আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। অন্যদিকে তো আপনি দেখেছেন আওয়ামী লীগ, জামাত একসাথে কিন্তু এরশাদের সংসদে গিয়েছে। অতএব মানে বিএনপি কখনো ক্ষমতার লোভী ছিল না। তারপর দেখেন 111-এর সময় 111-এর নায়করা প্রথমে আমাদের ম্যাডামের কাছে গিয়েছিলেন যে আপনাকে আমরা ক্ষমতা বসাবো, কিন্তু আপনি আমাদেরকে দায় মুক্ত দিবেন। কিন্তু ম্যাডাম কিন্তু সেটা রাজি হননি। বলছেন না, আমরা এই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবো না। আমরা একটা গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় আসতে চাই। এবং তিনি আন্দোলন করেছেন। এবং আপনি সে জানেন যে যদি আমি এই 111-এর নায়কদের কথা না শুনি, ফিরিয়ে দিই, তাহলে আমার শঙ্কা আছে। তারপর ওই শঙ্কা জেনেও কিন্তু তিনি গণতন্ত্রের পক্ষে, একাত্তরের যে চেতনা, সেই পক্ষেই ছিলেন। আবার দেখেন এই আওয়ামী লীগের সময় কখনো কিন্তু কম্প্রোমাইজ করেননি। আজকে দেখেন ছাত্র শিবির, অনেক সময় আপনাদের আমরা দেখেছি এখন ছাত্রলীগের সাথে তারা মিশে গিয়েছে, গা বাঁচিয়েছে। কিন্তু ছাত্র দল বিএনপি কিন্তু কখনো এই ছদ্মনামে আপনার রাজনীতি করেনি, তারা প্রকাশ্যেই করেছে। তারা আয়না ঘরে গিয়েছে, তারা ক্রস ফায়ারে গিয়েছে, শত শত মামলা মাথায় নিয়ে তারা মানে আপনার আন্দোলন করেছে, এবং নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। তারা জঙ্গিপনা করে নাই, আন্দোলন মানে জনগণকে ঐক্যবদ্ধ করেছে। এবং এই জনগণকে ঐক্যবদ্ধ করবার কারণেই কিন্তু সরকার ডামি নির্বাচন দিতে বাধ্য হয়েছে। ডামি নির্বাচন দেখেন যে স্বতন্ত্র কোনো নিরপেক্ষ লোকও এই আওয়ামী লীগ সরকারে প্রার্থী হয় নাই। সেই কারণে শেখ হাসিনা মানে আওয়ামী লীগের ভিতর থেকেই, মানে মধ্য থেকেই আপনার প্রার্থী দিতে বাধ্য হলো, মানে ডামি নির্বাচন। মানে জনগণ তাকে এই, ওই মানে তখনও প্রত্যাখ্যান করেছে। কারণ তারেক রহমান সাহেব লন্ডন থেকে বলেছিলেন জনগণের উদ্দেশ্যে, এই এই নির্বাচনে আপনারা বয়কট করুন। কারণ আমরা আগে কয়েকটা নির্বাচন দেখেছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করেও দেখেছি, অংশগ্রহণ না করেও দেখেছি যে তারা দিনে রাতে করেছে, কারচুপি করেছে। অতএব এই সরকারের অধীনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোন নির্বাচনে আমরা যাব না। জনগণকে বলেছেন আপনারাও অংশগ্রহণ করবেন না। সেই কারণে দেখেন জনগণ কিন্তু তারেক সাহেবের কথা শুনেছে। জনগণ দামি নির্বাচনের সময় বা 5% জনগণও যায় নাই।
তো সেই কারণে এই যে যে আন্দোলনটা হলো, গণ অভ্যুত্থানটা হলো, এটা একদিনে হয়নি। আপনার সমন্বয়করা কিন্তু সরকার পতনের আন্দোলন করেনি। সমন্বয়করা, ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়করা কোটা সংস্কার আন্দোলন করেছেন। যে কোটা সংস্কার নিয়ে তারা কিন্তু আন্দোলন করে, যখন আওয়ামী লীগ অন্যায়ভাবে ছাত্রদের উপর আক্রমণ করলো, গুলি করলো, তখন জনগণ, প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা, বিএনপি পিছন দিক থেকে এই মানে এই ছাত্রদেরকে সমর্থন দিয়েছে। এবং বিএনপির প্রায় 450 500 আপনার নেতাকর্মী নিহত হয়েছে, শহীদ সাড়ে হয়েছে। চারশো 450। 450। তো সেই কারণে মানে বিএনপি তো এই আন্দোলনটাকে পিছন দিক থেকে আপনার মানে যোগান দিয়েছে এই ছাত্রদের পিছনে। ছাত্ররা কিন্তু দেখেন, ডিবি হারনের ভাতের হোটেলে গিয়ে ছাত্ররা আপনার এই আন্দোলনে প্রত্যাহার করার একটা স্বাক্ষর করেছে। যখন তাদেরকে বোঝানো হলো তোমাদের আন্দোলনের দাবিটা কি, সংস্কার, কোটা সংস্কার, এই আদালত কর্তৃক কিন্তু তখন শেখ হাসিনা তাড়াতাড়ি আদালত বসিয়ে এবং এই কোটা সংস্কার কিন্তু মেনে নিয়েছে। তখন তাদেরকে বলা হলো যে এই কোটা সংস্কার তো তোমাদের দাবি মানে মেনে নেওয়া হয়েছে, তোমরা এখন এটা প্রত্যাহার করো। তো তারা প্রত্যাহার করেছে। কিন্তু জনগণ, বিএনপি ছাত্ররা এবং প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা কিন্তু এটা প্রত্যাখ্যান করেছে। এই 5 জন 6 জন সমন্বয়ক যখন স্বাক্ষর করলো যে আন্দোলন তারা করবে না, কারণ দাবি দাওয়াগুলি তারা মেনে নেওয়া হয়েছে, তখন কিন্তু জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে, ছাত্ররা প্রত্যাখ্যান করেছে। সেই কারণে তারাও বাধ্য হয়েছে এক দফার আন্দোলন দিতে। তো সেখানে বিএনপি কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টর ছিল এই গণঅভ্যুত্থানে। সেই সময় যেটা আপনারা প্রশ্ন করেছেন, সেই সময় যদি তাকে মানে অফার করা হয়েছিল বিএনপিকে একটা জাতীয় সরকার করবার জন্য, এবং তারেক সাহেবের সাথে ডাইরেক্ট তারা কথা বলেছে, এখন যারা সমন্বয়ক, যারা এই উপদেষ্টা আছেন, তারা নিজেরাই বলেছেন। কিন্তু তারেক সাহেব বলেছেন যে আমরা পিছনের দরজা দিয়ে অথবা এই জনগণের যে ভোটের অধিকারের বাইরে অগণতান্ত্রিক ভাবে আমরা একটা সরকার গঠন করব না। একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে শক্তিশালী একটা নির্বাচন হবে এবং মানে সরকার গঠন হবে। এবং তাহলে হবে কি জানেন, দেশ বিদেশে এটা গ্রহণযোগ্যতা থাকবে। আমরা প্রবাসী যারা আমরা আছি অথবা বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে। এটা গণতান্ত্রিক সরকার। তো সেই কারণে আপনার তারেক সাহেব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে জনগণের যে ভোটের অধিকার জন্য যারা বিএনপি এতদিন সংগ্রাম করলো, সেই ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে হবে। এটি হলো একাত্তরের চেতনা, একাত্তরের যে মানে মূল মূল মন্ত্র, যে জনগণের ভোটের অধিকার, আপনার ন্যায় বিচার এবং গণতন্ত্র। আপনি যদি ভোটের অধিকার যদি ঠিক মতো আপনি দিতে পারেন, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সঠিকভাবে, যেমন 90-তে হয়েছে, তারপর যে কটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, তাহলে কিন্তু আর কেউ স্বৈর শাসক হতে পারবে না। মানে স্বৈর শাসক হওয়ার সুযোগ থাকবে না যদি আপনার জনগণ ভোট দিতে পারে। সেই কারণেই আমরা চাই যে জনগণের ভোট জনগণের দেখ। তাই আরেকটা জিনিস আমি বলতে চাই, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কেন ফেসিবাদী হয়ে উঠলো? আওয়ামী লীগ কেন ফেসিবাদী হয়ে উঠলো? কারণ আওয়ামী লীগ দেখলো যে যদি আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেই, তাহলে বিএনপি 200টার বেশি আসন পাবে। সে কারণে তারা কি করলো, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, বিএনপিকে ঠেকাও, বিএনপিকে যারা না আসতে পারে, তারা ফেসিবাদী হয়ে উঠলো, আয়না ঘর শুরু করে আচ্ছা, ওইখানে একটা আসতে ওইখানে আচ্ছা। আসতেছি। আচ্ছা, তারপরে দেখেন, আমি একটু শেষ করি। হুম। এখন এই তত্ত্বাবধায়ক সরকারও দেখেন, মানে এখন দেখলো যারে, এখন নির্বাচন হলে বিএনপি 200 250 সিট পেয়ে যাবে। এখন বিএনপিকে ঠেকাও, নির্বাচন দেওয়া যাবে না। আমরা কিন্তু প্রথমে কিন্তু তাই শুনলাম যে ইনি সরকারকে 10 বছর থাকতে হবে, আমরা আমরা নির্বাচন চাই না। মানে এই নির্বাচন চাচ্ছে না কারা? এগুলো হলো তারা যাদের জনগণের সাথে সম্পৃক্ত নাই, যারা ক্ষমতা যেতে পারবে না, যাদের যাদের 5টা আসন পাবে না, তারাই কিন্তু এই এই ফেসবুকের ভিতরে বিভিন্ন সময় মানে আপনার আমরা বলতে শুনেছি যে নির্বাচন দরকার। গিয়াস আহমেদ এখানে আসতেছি, এই প্রসঙ্গে কথা বলবো। তো প্রিয় দর্শক, আপনারা হুম, দেখছেন রতন তালুকদার লাইভ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সে থেকে নিউ অরলিন্স ইউনিভার্সিটির এমিরেট প্রফেসর ডক্টর মুস্তাফা সারোয়ার, এবং সাথে আছেন নিউ ইয়র্কের অত্যন্ত সুপরিচিত রাজনীতিবিদ, মূলধারার রাজনীতি এবং দেশীয় রাজনীতি দু জায়গাতেই যার সমান দক্ষতা, এবং অতি সম্প্রতি উত্তর আমেরিকার সবচেয়ে বড় সংগঠন বা কনভেনশন যেটা হয় ফুবানা, তিনি ফুবানার আগামী বছর যে ফুবানা হবে সেই ফুবানার নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গ্যাস আহমেদ, আপনাকে কংগ্রেচুলেশন। আপনি নেক্সট ফুবানার
অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে। তো মানে বর্তমান পরবর্তী না, বর্তমান বর্তমান ফোবানা যে কমিটি, আমাদের স্টিয়ারিং কমিটি, সেটা অলরেডি আমি চেয়ারম্যান চেয়ারম্যান, রাইট, সেটাই অলরেডি। বলছি যে আপনার মাধ্যমে তো আগামী বছরের ফুবানাটা হচ্ছে, তাই না? হ্যাঁ, মানে আমাদের আ- না, ফোবানা নিয়মটা হলো যে একটা স্টিয়ারিং কমিটি, আমি হলো চেয়ারম্যান। হ্যাঁ, আগামী ফোবানাটা আমরা একটা মানে কনভেনশন হবে, একটা কনভেনশন কমিটি হবে, একটা সংগঠনকে আমরা দিব। সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কোন স্টেটকে আমরা দিব। ও, আমরা তিনটা স্টেট আমাদের কাছে মানে দাবি করেছে, তারা করতে চায়: পেনসিলভেনিয়া, কানাডা এবং নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্ক বোধহয় নিউ মনে হয়। ইয়র্ক এবং ফ্লোরিডা। তো আমরা এখন ও, সিদ্ধান্ত নিইনি, তো আমরা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমরা এটা, আমাদের কমিটি আছে, সিদ্ধান্ত নিব। তবে এই এই ফোবানা কনভেনশনটা হয়, একটা কনভেনশন কমিটি করতে হবে আমাদের আগামী বছর। একটা সেই কনভেনশন কমিটি একজন আহ্বায়ক থাকবেন, সেটা আমরা এখনো করিনি। সেটা আমরা মানে পরবর্তীকালে জানাবো। হ্যাঁ, বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে প্রশ্নটা মানে ওই নির্বাচন সম্পর্কিত প্রশ্নটা হলো এরকম: বাংলাদেশের অধিকাংশ মানুষ, সেটা যে পেশার লোকই হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, ইভেন তো সরকারের ভিতরে কর্মকাণ্ড যারা জড়িত তারা হোক, বা বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটা কিন্তু ওই- বহুল আলোচিত বাংলাদেশে। এখনো অধিকাংশ লোক বিশ্বাস করতে চায় না। তা আপনাদেরকে আমার প্রশ্ন হলো এটা, প্রশ্নটা প্রথম আমি মোস্তফা সরোয়ারকে বলছি যে আপনার কি ধারণা, আপনার কি মনে হয় দেশের যে পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা আপনি মব তন্ত্র যেটা বললেন, মবক্রেসি চলছে যেটা, সেই প্রেক্ষিতে দেশে নির্বাচন হইতে পারে, যেটা মানুষের অত্যন্ত মানে মানে সর্বস্তরের মানুষের একটা শঙ্কা, নির্বাচন হবে না। না, আমার ধারণা যেটা, যে নির্বাচন ছাড়া কোনো আসলে পথ নাই। দের ইজ নো আদার ওয়ে আউট। মানে যেমন ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের দেয়ালে, মানে পিঠ দেয়ালে ঠেকে গেছে, ওনারা কন্টিনিউ করতে পারবেন না। তাহলে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? এটার অল্টারনেটিভ হতে পারে একটা সিভিল ওয়ার অথবা সামরিক টেক ওভার। এইসব বিভিন্ন কারণে আমার ধারণা যে নির্বাচন হচ্ছে এবং একটা পিসফুল মানে পাওয়ার ট্রান্সফার হবে। এখন এই যে বর্তমানের পরিস্থিতি যেটা চলছে, যে মুহূর্তে শিডিউল ঘোষণা করা হবে, তফসিল, তখন কিন্তু নির্বাচনের হাওয়া বইতে থাকবে। এবং যেহেতু অলরেডি গভর্নমেন্ট হিন্ট দিয়েছে যে সামরিক বাহিনীকে ইনভলভ করবে, সামরিক বাহিনীকে যদি ইনভলভ করা হয়, তখন আমার ধারণা যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা লেভেলে আসবে, হ্যাঁ, যে নির্বাচনটা আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচনই হবে। আমার ধারণা যে এই যে বর্তমানের যে বিশৃঙ্খলা চলছে, এটা হলো আনসার্টেনটির জন্য, অনিশ্চয়তার জন্য, যে হবে কি হবে না, কে আসবে, কে কি করবে, এ সমস্ত কারণ। কিন্তু যখন তফসিল ঘোষণা করা হবে, তখন তো ফিক্সড হয়ে গেল যে এত তারিখে এটা সেটা সব। এই তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। কারণ তখন আর কারো, যারা নির্বাচনের বিরোধিতা করছে বর্তমানে, এবং আমরা বুঝি যে হ্যাঁ, নির্বাচনের তো বিরোধিতা করবেই তারা, কারণ নির্বাচনে দাঁড়িয়ে যদি 5টা সিটও না পাওয়া যায়, হ্যাঁ, আমরা তো জানি 5টা 6টা সিট পেতে পারে, আবার কোন কোন দল 0 সিট পাবে। কাজেই মানে নির্বাচন যদি না হয়ে আরো একটু দীর্ঘকাল এই গভর্নমেন্টে থাকে এবং ওদের ইনফ্লুয়েন্স রয়েছে এই গভর্নমেন্টের উপরে, আমি সবচেয়ে বিস্মিত হই। আপনি লক্ষ্য করে দেখুন যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট গুলো কিন্তু একটা দল করেছে, মেজরিটি জামাত ইসলামী। আপনি যদি দেখেন ডিসি, এসপি, অন্যান্য, হ্যাঁ, তাদের মেজরিটি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জামাত ইসলামী। এমনকি অ্যাটর্নি জেনারেল, মানে জুডিশিয়ারির ভেতরেও তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, লোকজন কিন্তু ওদেরই। হ্যাঁ, তাহলে ওরা ওরা বলছে যে মানে এরা ওদের কি পক্ষ সমর্থন করবে না? কিংবা যাদেরকে ওরা নমিনেশন দিয়েছে, করেছে, এই পজিশনগুলো দিয়েছে, তারা কি ভালো চরিত্রের লোক নয়? তাহলে তো ওদেরই দোষ। ওরা যাদেরকে এখানে নিয়োগ দিয়েছে, তাদেরকে ওরা এখন বিশ্বাস করতে পারছে না যে তারা বদ চরিত্রের লোক। তাহলে তোমার মতো একটা অর্গানাইজেশনকে আমি 2 পয়সারও তো দাম দেবো না। হোয়াট ইজ ইউর ভ্যালু? তুমি দিয়েছো, তারাই রয়েছে ওখানে। এখন তুমি বলছো যে নির্বাচনটা, মানে আসলে হচ্ছে কি, মানে এই সমস্ত পজিশনস গুলো যেখানে যেখানে দিয়েছে, এদের মাধ্যমে
কিন্তু আসল হালুয়া রুটি যেটা খাচ্ছে এরা, আসল হালুয়া রুটি খাচ্ছে, আসছি। বিগ বিগ আ- ওয়ান। হ্যাঁ, বুঝছেন? আপনার মানে মানে আসছি আপনি আপনার কাছে আপনার। পার্থক্য, আমি একটা পার্থক্য আপনাকে বলছি, যে হুম, গরুর হাটের টেন্ডার, হ্যাঁ, কিংবা ইসের, ওই তো অল্প কিছু টাকা পয়সার ব্যাপার, হ্যাঁ, টেম্পো স্ট্যান্ড, ওগুলো কিছুই না। আসল মাল যেখানে, আসল যেখানে হালুয়া রুটি, কোরমা, পোলাও, কাবাব, কোপ্তা, হ্যাঁ, কোটি কোটি টাকার ব্যাপার, সেখানে কিন্তু জামাত ইসলামী জড়িত। দে আর ডুইং ইট। এবং এটা আরো যাতে প্রলম্বিত হয়, এটা যাতে আরো 5 বছর, 2, 4, 5 বছর, হোপ এগেনস্ট হোপ, জানে যে ইট ক্যান লিড টু এ সিভিল ওয়ার, অর ইট কুড লিড টু এ মিলিটারি টেক ওভার, কিন্তু তবু লোভ সামলাতে পারছে না। ওকে। লোভটা এমন একটা জিনিস, হ্যাঁ, যে সামনে দেখছে যে ভয় আছে, একটা বিপদ হতে পারে, না, তবু যদি কিছুদিন খেতে পারি, এই জন্য ওরা চাচ্ছে পিআর। আচ্ছা, আমি এখানে আপনাকে অ্যাড করবো, আমাকে একটু 2 মিনিট সময় দেন। যে পিআর যেটা, যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, না, পিয়ারের বাংলাদেশের পিয়ার নিয়ে একটি প্রশ্ন আছে পরে, এরপরে পরে আচ্ছা, গ্যাস গ্যাস আহমেদের কাছ থেকে আমি শুনতে চাই যে নির্বাচন নিয়ে যে মানুষের শঙ্কা, এটা তিনি কি মনে করেন। কিন্তু আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আগামীকাল ডাকসুর নির্বাচন, ডাকসুর নির্বাচন লাস্টে হয়েছিল 2019 সালে। ডাকসু নির্বাচন এখন পর্যন্ত, কালকে আমি একটা লেটেস্ট আপনাদেরকে বলি যে কালকে যে একটা লেটেস্ট যে জরিপ আসছে, সেই জরিপটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এই জরিপে কিন্তু ইসলামিক ছাত্র শিবিরকে অগ্রগামী, মানে বিজয়ীর পথে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো গিয়াস আহমেদ, আপনার বক্তব্যের সাথে আপনি একটু আহ, ডাকসু নির্বাচন প্রসঙ্গে আলোকপাত করবেন। আমি ডক্টর মোস্তফা স্যারের সাথে একমত। তিনি সুন্দরভাবে বলেছেন যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। কারণ নির্বাচন আপনাদের গত ডিসেম্বরের আপনার ডক্টর ইউনূস সাহেবের সাথে লন্ডনে আমাদের তারেক সাহেবের সাথে যে মিটিং এর আগে একটা অনিশ্চয়তা ছিল যে নির্বাচন হবে না, 5 বছর থাকবে, 10 বছর থাকবে। তা নির্বাচন চাচ্ছে না, যে চাচ্ছে না কেন? কারণ এটা ডক্টর মোস্তফা সরোয়ার ব্যাখ্যা করেছেন যে সেখানে জামাত ইসলাম এখন সুবিধাভোগী, এনসিপি সুবিধাভোগী। কারণ এনসিপি যেটা নাকি ডক্টর ডক্টর মোস্তফা সরোয়ার সাহেব বললেন যে বিএনপি একটা হাট বাজারের যে আগে ইজারা ছিল, আওয়ামী লীগ নিত, ওইটা এখন তারা নিচ্ছে। 1 লাখ, 2 লাখ, 5 লাখের ব্যাপার। আর এনসিপি বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মানে মব ভায়োলেন্সের হুমকি দিয়ে কোটি কোটি টাকা, এখানে 10 কোটি, 20 কোটি, 100 কোটি বসুন্ধরার কাছ থেকে শুনছি কয়েক হাজার নিয়েছে। তারপর আপনার জামাত ইসলাম তাদের প্রশাসনে সমস্ত তাদের লোকগুলি বসিয়ে দিয়েছে। জামাত ইসলামের যে কোনো ব্যাংক আছে দেখেন, ব্যাংক জামাতের লোক ছাড়া কোনো সেখানে নাই। জামাতের যে কোনো প্রতিষ্ঠান জামাতের লোক ছাড়া তাদের কোনো অন্য কোনো লোক তারা নিচ্ছে না। এটা দলীয়করণ তারা সবসময় করে আসছে। তো সেই ক্ষেত্রে তারা এই সুযোগে এবার তারা কিন্তু, এবং ডক্টর ইউনূস সাহেবের কারণে জামাত এবার মানে এবার প্রশ্রয়টা পেয়েছে। আর সেই কারণে আমি বলবো যে নির্বাচনের এই দুইটা মানে দল, যেটা নাকি ডক্টর মোস্তফা স্যার বলেছেন যে 5টা 10টা আসনে বেশি পাবে না, এখন তারা কেন নির্বাচনে যাবে? তারা একটা চক্রান্ত করছিল। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যখন দেখলেন যে নির্বাচন ছাড়া দীর্ঘদিন তিনি চালাইতে পারবেন না, সেই কারণে তিনি লন্ডনে যেভাবে, দেখেন বিএনপি কিন্তু বলছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, না না হলে আন্দোলনে যাবে। তখন একটা কিন্তু শঙ্কা ছিল। তখন লন্ডন বৈঠকের পরে কিন্তু এই শঙ্কাটা কেটে গেছে। যখন সংকটটা কেটে গেল, জামাত কিন্তু রিয়াকশন করলো। কারণ জামাত চাচ্ছে না যে একটা দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, মানুষ নির্বাচনমুখী হোক। সেই কারণে তারা কিন্তু এটা লন্ডন বৈঠকটা মেনে নিতে পারে নাই, এনসিপি মেনে নিতে পারে নাই। তো এখন দেশে আপনার যেভাবে এই ইউনূস সরকার কাদের দিয়ে দেশ চালাবেন? একদিকে হলো আওয়ামী লীগের দোসররা বসে আছে, চারদিকে চক্রান্ত করছে। আপনার ভারতে এই সপ্তাহের মনে হয় ভারতে একটা মানে একটা সম্মেলন হবে বা সেমিনার হবে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু একটা ভারতে একটা সেমিনার হতে যাচ্ছে, আপনি হয়তো জানেন। তো সেটা এই নোরা পাগলার এই মাজার ভাঙা প্রসঙ্গ আসবে, বিভিন্ন মাজার ভাঙা আসবে। তো এখন আহ, আমাদের মানে এই নুরু পাগলাকে নিয়ে বলি, দেখেন তিনি কি তার 14 দিন পরে একটা লাশ উঠালো, সেই লাশটা কিন্তু কোনো গন্ধ হয় নাই। লাশটা যারা নাকি তুললো তাদের নাকে হাত দেন নাই, 14 দিন পরে লাশটা পচে যাওয়ার কথা ছিল। অর্থাৎ কি, যে এই হুজুররা যারা তৌহিদি জনতার হুজুর, যারা, তাদের আকীদা তো তাহলে রং। তোমাদের একটা হুজুরের লাশ 14 দিন থাকবে না তো, আর একটা নুরু পাগলার লাশ 14 দিন পরেও
সুন্দর অক্ষত অবস্থা, যার পুরানো হলো একটা বডি, পুরানো হলো একটা, আমরা দেখলাম আগুনে একটা সুন্দর একটা বডি, মানে অক্ষত বডিটাকে পুরানো হলো। অর্থাৎ এই কিছু কিছু উলিয়া উলিয়া আছেন যারা এই শরীয়তের দৃষ্টিতে, এই আলেমের দৃষ্টিতে মনে হয় তারা, মানে তারা মনে হয় ইসলামিক আইন মোতাবেক চলছে না, কিন্তু তারা হয়তো এই উলিয়া উলিয়াদের কেরামত এই হুজুরা বুঝবে না, এই এই যারা নাকি এই তৌহিদি জনতার হুজুরা বুঝবে না। যাই হোক, এই ইস্যুগুলি কেন্দ্র করে কিন্তু এখন আপনার বহির্বিশ্বে বাংলাদেশ বিরোধী একটা প্রচারণা চালাবে আওয়ামী লীগ, সেটা এই সুযোগটা কিন্তু এখন খুঁজছে। অতএব এগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। আর বাংলাদেশের প্রশাসনের ভিতরে দেখেন আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে। অতএব তারা কিন্তু সংস্কারটা ঠিকভাবে করছে না। আচ্ছা, সংস্কার করতে কি এই 2 বছর লাগে, এতদিন লাগবে? আপনার সংস্কারের কাজগুলি কি কি করতে হবে, এটা মানে দলগুলির সাথে একসাথে মিটিং করবে, মিটিং করে যখন আপনারা দেখবেন বিএনপিকে ডাকে কখন, যখন সরকার বিপদে পড়ে। এর মধ্যে কিন্তু এই সংস্কার নিয়ে আর তেমন একটা ঘন ঘন ডাকাডোকা হয় না, আর আর ডাকলেও চা পানি খেয়ে বিদায় নিচ্ছে। তো সংস্কারের কাজটাও কিন্তু দ্রুত গতিতে হচ্ছে না, কারণ তারা চাচ্ছে না, জামাত চাচ্ছে না, এনসিপি চাচ্ছে না, আর এনসিপির লোক তো প্রশাসনে আছে। তো সেই কারণে এখন সরকার ব্যর্থ। সরকার যেহেতু ব্যর্থ, ডক্টর ইনুস সাহেবের আর কোনো বিকল্প নাই, যেটা নাকি ডক্টর মোস্তফা সাহেব সারোয়ার সাহেব বলেছেন, যে আর্মিও এখন নেওয়ার সুযোগ নাই, আর্মি নিলেও দেশ চালাইতে পারবে না। আবার মানে আর তাছাড়া আর কি আছে, এখন তো নির্বাচনের বিকল্প হ্যাঁ, বুঝতে পারছি, নাই। কিন্তু ডাকসুর নির্বাচনের কি প্রভাব, ডাকসুর আচ্ছা, যে ডাকসু নির্বাচন হবে নির্বাচনে এটার আমি, প্রভাব আপনি যে, পড়তে পারে? না আপনি যদি জরিপ দেখেছেন, আমি আরেকটা জরিপ দেখেছি। সেই জরিপে জামাত ইসলামকে 13% না 14% মানে ভোট দেখানো হয়েছে। অতএব ডাকসু নির্বাচনে আপনার ছাত্রদল বিপুল ভোটে, প্যানেল ফুল প্যানেল জয়যুক্ত হবে ইনশাল্লাহ, আগে মোবাইল দেখবেন। কারণ বাংলাদেশের এই ছাত্ররা, তারা এই মানে জামাত ইসলামের যে আসল রূপ তারা দেখেছে। জামাত ইসলাম এরশাদ সাহেবের সাথে আন্দোলন করেছে, জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে একসাথে যুগপৎ আন্দোলন করে বিএনপি বিরুদ্ধে আন্দোলন করেছে। আর জামাত ইসলাম ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সাথে ছিল। আবার এখন এই ডক্টর ইউনূস সাহেব অনির্বাচিত সরকারকে প্রলম্বিত করবার জন্য তারা চক্রান্ত করছে। অতএব আবার ছাত্র শিবির আওয়ামী লীগের সাথে ছিল। এই ছাত্র শিবিরের যারা নাকি আজকে ক্যান্ডিডেট, তাদের নামে কতগুলি মামলা আছে দেখেন। এই যারা ভিপি সেক্রেটারি, তাদের নামে কোনো মামলা আছে? কিন্তু ছাত্র দলের দেখেন যারা নাকি ক্যান্ডিডেট, তাদের নামে কতগুলি মামলা আছে। তাহলে এই সুবিধাভোগীকে তো আপনার মানুষ নির্বাচিত করবে না। সেই ক্ষেত্রে আচ্ছা, ছাত্র আমরা দলই আমরা ইনশাল্লাহ আছে। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, একটা লাস্ট প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো, আমি গিয়াস আহমেদ, আপনি কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে, কিন্তু এখন যদি এই প্রশ্ন ওঠে যে প্রশ্নটা উত্তরটা প্রথম ডক্টর মোস্তফা সারোয়ার কাছ থেকে আমি আশা করছি, সেটা হলো যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাকে আপনি যে ভাষাই বলেন, স্বৈরাচার বলেন, ফ্যাসিস্ট বলেন, যাই কিছু বলেন, দেশে কিন্তু দ্বিদলীয় একটা শাসন ব্যবস্থা আগে আগে চালু হয়েছিল 91 নির্বাচনের পরে। বিএনপি আওয়ামী লীগ এইভাবে চলতেছিল। আনফর্চুনেটলি এর মাঝে অনেক ঘটনা ঘটছে, এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই তিনটি দলেই বাংলাদেশের মেইন রাজনৈতিক দল। এখন যারা বলে বিপার্টি অমুক পার্টি অমুক পার্টি, তারা কিন্তু কয়টা, এই যে আপনি বললেন যে কটা সিট পাবে, ঠিক নেই। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত, এই প্রধান চারটি দল। এখন জামাত এবং বিএনপি নির্বাচনে অংশ নিবে, বিএনপি, আওয়ামী লীগ নির্বাচনে নেই, তাদের কার্যক্রম তো, দলকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় পার্টির উপরে এই ধরনের একটা ইস্যু চলতেছে। তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া এই নির্বাচন কতটুকু আন্তর্জাতিক বা দেশীয়ভাবে গ্রহণযোগ্য হইতে পারে? না না, আপনারা লক্ষ্য করে দেখুন যে বিএনপি প্রথম থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু বলছে যে নির্বাচন ইনক্লুসিভ হতে হবে। একদম লেটেস্ট আমি যেটা দেখলাম এই কয়দিন আগে, আই থিঙ্ক ইট ইজ সালাউদ্দিন সাহেব অথবা মির্জা ফখরুল, এই দুজনের একজন বলেছেন যে আমরা কোনো দলকে ব্যান্ড করার পক্ষপাতী নই। একদম ওনারা ক্লিয়ার, এটা কিন্তু প্রথম থেকেই ওনারা বলেছে। কিন্তু এরা মব করে, মানে মব করা হয়েছিল মাঝখানে, এই এনসিপি এবং জামাত ইসলামীর মব, ওরা গিয়ে আহ, ইসের ইউনুসকে ফোর্স করেছে। এই এই জন্য আমি বলি এটা মবক্রেটিক গভর্নমেন্ট। হ্যাঁ, ফোর্স করেছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার জন্য। আমার কথা হলো যে আওয়ামী লীগ
গেল 15 বছর ধরে অনেক অন্যায় করেছে। তিনটা নির্বাচনকে ভণ্ডুল করেছে, তারপরে প্রচুর করাপশন করেছে, টাকা পাচার করেছে, বিভিন্ন করেছে। করাপশন গুলো তো আমাদের চোখে এখন ভাসছে। যারা করেছে এই অন্যায়গুলো, তাদের শাস্তি হবে আইন অনুযায়ী। হ্যাঁ, এটা কিন্তু বিএনপির বক্তব্য ছিল অল থ্রু। হ্যাঁ, এখনো কিন্তু যে লাস্ট যে আমি সালাউদ্দিন সাহেব কিংবা মির্জা ফখরুল যে বললেন, তাতে আমি তার প্রতিধ্বনি দেখি। যে কিন্তু দল হিসেবে যদি আপনি কাউকে ব্যান করতে যান, হ্যাঁ, তাহলে আপনার তো জামাতকে ব্যান করতে হবে ফার্স্ট। কারণ 71-এর চেতনা যেটা আমরা জানি, 71-এ সে কি করেছে, কি পরিমাণ লোকরে পাকিস্তানিদের হাতে ধরিয়ে দিয়েছে। আমার টাউনে আমি তো নিজে দেখেছি। আমার আমি পালিয়ে থাকতাম, আমার বাসা 3বার রেইড হয়েছে। পটুয়াখালীতে আমার বাসায় 3বার রেইড হয়েছে। আমার আমার গ্র্যান্ডফাদারকে ব্যানেট দিয়ে পেটে গুতা মেরেছে। সো এগুলো তো আমরা তো দেখেছি। এরা কারা এনে দে এদেরকে আমাদেরকে চিনিয়ে দিয়েছে কারা? হ্যাঁ, আমি তো কোনো দলাদলি করতাম না, আমি তো খুবই লেখাপড়া করতাম সারাক্ষণ, কিন্তু আমার মন পড়েছিল এবং আমি গোপনে গোপনে এদের সঙ্গে, সিরাজুল আলম খানদের সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু পয়েন্ট হলো যে আমাদেরকে আমাদের বাসা চিনিয়ে দিয়েছিল কারা? এরা তো এই 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 দল। তো এই দলকে আপনি যদি ব্যান উইথড্র করে তাকে নির্বাচনে আসতে দেন, তাহলে আপনি আওয়ামী লীগ যে স্বাধীনতা আন্দোলনের অন্যতম, মানে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জেনারেল জিয়াউর রহমান, এছাড়া কি আপনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কথা চিন্তা করতে পারেন? ইট ইম্পসিবল। ফিল্ডে ফাইট করেছে জেনারেল জিয়াউর রহমান ভেরি সাকসেসফুলি ইন দ্য ইস্টার্ন ফ্রন্ট। আর ওদিকে, এবং ইস্টার্ন ফ্রন্টে কিন্তু মারাত্মক ফাইট হয়েছে। আর ওদিকে বঙ্গবন্ধুকে ইউজ করা হয়েছে অ্যাজ অ্যান আইকন ফর দ্য আন্দোলনের। এদের দুজনকে বাদ দিলে তো আপনার মানে 71 ইজ নাথিং। কাজী আমার কথা হলো যে আমি কিন্তু, যেহেতু আমি যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং আমি ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করি, এবং আমি ফান্ডামেন্টাল হিউম্যান রাইটকে বিশ্বাস করি। অ্যাকর্ডিং টু দি ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, যে যে কোনো লোক, দে হ্যাভ দ্য রাইট টু অর্গানাইজ, টু ডেমনস্ট্রেট, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল রাইট, হিউম্যান রাইটস চার্টার অফ ইউনাইটেড নেশনস। কাজেই আমার মনে হয় যে নির্বাচনে বিএনপির তো কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি নেই, কারণ ইজ নট রানিং দ্য গভর্নমেন্ট। চিন্তা করে দেখেন, এ তো একজন পার্টিসিপেন্ট, রাইট? এটা গভর্নমেন্টের ডিসিশন। দেখুন, এটা কিন্তু পিং পং বলের মতন একজন আর একজনের দিকে ছড়িয়ে দিচ্ছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন বাইরে উনি আসছেন, সাংবাদিকরা জিজ্ঞেস করছে, বিদেশি সাংবাদিকরা, উনি বলছেন এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। খেয়াল আছে না? হুম। হ্যাঁ, এই এই ইত্যাদি আপনি লক্ষ্য করে দেখুন যে জামাত ইসলামী প্রথম দিকে কি বলেছে। সে বলছে নো, কোনো ব্যান করা হবে না, দে ওয়ান্টেড ইনক্লুসিভ ইলেকশন। আচ্ছা, পরে তারা প্রেসার গ্রুপ, মবের আওতায় পড়ে তারা চেঞ্জ হয়েছে। কিন্তু দেখুন, ওই আন্দোলনও কিন্তু বিএনপি পার্টলি অ্যাভয়েড করেছে। কেন করেছে? কারণ বিএনপি লুকস ফর দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ, দীর্ঘকালীন ইন্টারেস্ট, নট ফর শর্ট। এই জন্য আমি কিন্তু ওদের প্রতি, এই গিয়াস আহমদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে এই সমস্ত কারণে। আগে কিন্তু ছিল এমনি বন্ধু মানুষ, হ্যাঁ, কিন্তু এখন শ্রদ্ধাটা আরো বেড়েছে। যে অ্যাকশনস গুলো যে দেখছি ওদের, হ্যাঁ, যে অ্যাকশনস গুলোতে আমি দেখলাম যে এরা কিন্তু দীর্ঘস্থায়ী বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের চিন্তা করে ইন দি কনটেক্সট অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলসো বাংলাদেশ ইটসেলফ। হ্যাঁ, যে জন্য ওদের স্লোগান হলো ঢাকা। মানে এটা এটা না ওই ইসলামাবাদ অথবা দিল্লি না, এটা ঢাকা। ঢাকা হলো আসল, বাংলাদেশ হলো আসল। কাজেই আমি মনে করি যে এই যে নির্বাচন হবে, তাতে কিন্তু চিন্তা করে দেখুন, যদি বিএনপির কথাই আপনি ভাবুন, হ্যাঁ, তারা তো রিয়েলিটি চেক জানে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে যদি দাঁড়ায়, তাতেও সে কিন্তু সুবিধা করতে পারবে না, কারণ তার স্ট্রাকচারটা ভেঙে গেছে। হ্যাঁ, এবং একটা আন্দোলনে সে উৎখাত হয়েছে। কাজে যদি আপনি আওয়ামী লীগকে অ্যালাউ করেন নির্বাচনে, তাতে বিএনপির তো কোনো ক্ষতি নেই।
সে তো নির্বাচনে ল্যান্ডস্লাইড উইন করে যাবে। হ্যাঁ, হয়তো বিরোধী দলে চলে আসবে আহ, আওয়ামী লীগ। হ্যাঁ, তারপরে হয়তো আবার ভবিষ্যতে মিউজিক্যাল চেয়ারের মতন একটা গভর্নমেন্ট একসময় আসবে, আর একটা গভর্নমেন্ট। তাতে কিন্তু একটা পার্মানেন্ট মানে ব্যবস্থা হয়ে যেত। এখন যদি আপনি এটাকে ইনক্লুসিভ নির্বাচন না করেন, তাহলে কিন্তু প্রশ্নটা থেকে যাবে। হ্যাঁ, বিএনপি উইল গেট এ ল্যান্ডস্লাইড ইদার ওয়ে। আপনি আওয়ামী লীগকে অ্যালাউ করেন অথবা অ্যালাউ না করেন, ইন আইদার কেস বিএনপি ইজ গোনা গেট এ ল্যান্ডস্লাইড। এটা বিএনপির লোকজন, মানে প্রচুর লোক, আমি আমি কয়েকজনকে চিনি। হ্যাঁ, দে আর এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, হাইলি হাইলি এডুকেটেড। আমি একটা এক্সাম্পল দেব। আপনি ডক্টর আব্দুল মঈন খান 3বার রেকর্ড ব্রেক করেছেন, শুধু ফার্স্ট না। হি স্টুড ফার্স্ট ইন ম্যাট্রিক, হি স্টুড ফার্স্ট ইন ইন্টারমিডিয়েট, হি স্টুড ফার্স্ট ইন অনার্স ফিজিক্স, এবং রেকর্ড ব্রেক করেছেন। কাজী মানে মানে উই আর ডিলিং উইথ দিস কাইন্ড অফ পিপল যারা এই দলের ভিতরে রয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এবং তারা কিন্তু সবই এগুলো বুঝতে পারে যে হোয়াট ইজ গোয়িং অন, মানে বাংলাদেশের অ্যারিনাতে এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে। কাজেই আমি জানি না যে কি হবে। এখন যা মনে হচ্ছে যে আওয়ামী লীগকে এরা হয়তো নির্বাচনে আসতে দেবে না। হ্যাঁ, কিন্তু সে কারণে আপনি যদি বিএনপি ল্যান্ডস্লাইড পেয়ে যায়, তাতে তো বিএনপিকে আপনি অপবাদ দিতে পারবেন না, কারণ সে তো ডিসিশন মেকার না। গভর্নমেন্ট ইজ মেকিং দ্য ডিসিশন। এবং তাতে দেখুন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে কিন্তু দায়িত্বটা নিলেন না, উনি বললেন যে এটা ইলেকশন কমিশন করবে। মানে এই যে ব্যাপারটা, এটা তো বিএনপির হাতে নয়। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়ার জন্য সবচেয়ে যে মানে এক পায়ে দাঁড়িয়ে আছে দুজন, সেটা এনসিপি এবং জামাতে ইসলামী। ওকে। কারণ কি? তাদের ভয় আছে, দে আর অ্যাফ্রেড। হ্যাঁ, কিন্তু বিএনপির তো কোনো ভয়ের কারণ নাই। এবং এতে আরো একটা ব্যাপার আছে, যে আমরা দেখলাম যে কতগুলো কনস্টিটিউন্সি নর্থ বেঙ্গলে জামাত ইসলামীর স্টেজে আমরা দেখলাম আওয়ামী লীগের লোকদেরকে। দেখুন, মানে এটা আমরা দেখেছি, ওই যে আওয়ামী লীগের কে যদি অ্যালাউ না করে, তার ভোটটা কোন দিকে যাবে সে ব্যাপারেও কিন্তু তারা এখন ক্যালকুলেশন করছে। হ্যাঁ, কাজী আমার যেন মনে হচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। আশা করি এর একটা মানে ভালো সলিউশন হবে। তবে এই সালাউদ্দিন, আমার মনে হচ্ছে সালাউদ্দিন সাহেব উনি বলছেন উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ইলেকশন, এই এই মাত্র মানে 2 দিন কি 3 দিন আগে ওনার যেটা স্টেটমেন্টটা দেখলাম। আচ্ছা, আসছি। কাজেই মানে এবং এতে কিন্তু বিএনপির কিন্তু কোনো কিছু আসবে যাবে না, কারণ ইদার ওয়ে দে গোনা গেট এ ল্যান্ডস্লাইড। হ্যাঁ, আমার যেটা ধারণা, আমার অ্যানালিসিস যেটা বলছে। এই প্রসঙ্গে আমরা একটু গিয়াস আহমেদের কথা শুনি। গিয়াস আহমেদ, আপনি আপনি বলুন তো যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদেরকে ছাড়া বাংলাদেশে যদি নির্বাচন, বিএনপি তো ধরেন নির্বাচন করলে অধিকাংশ সিট পাবে, ক্ষমতায় যাবে, যেটা আমাদের মোস্তফা সরোয়ার সাহেবও বললেন, কিন্তু এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হইতে পারে? প্রথমত হলো যে আসলে আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু বিএনপি লিখিতভাবে বলেছে যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, যে অন্যায় অত্যাচার করেছে, সেটার শাস্তি হতে হবে, ফ্যাসিবাদ যাতে ফিরে না আসতে পারে। এটা কিন্তু লিখিতভাবেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে দিয়েছে। কিন্তু মব সৃষ্টি করে আপনার মানে তাদেরকে বাতিল করতে হবে এমন না। মানে জিনিসটা হলো যে আমাদের কিন্তু সালাউদ্দিন সাহেব প্রকাশ্যেই বলেছেন, তারা লিখিতভাবে দিয়েছেন যে ফ্যাসিবাদের আসার সুযোগ নাই, আইনগতভাবে বিচার করতে হবে, এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটাই তো আপনার দৃশ্যমান। কিন্তু এখন জাতীয় পার্টির ব্যাপারে দেখেন, এই 1 বছরে কোনো আলোচনা হয়নি। এখন জামাত ইসলাম নির্বাচন চাচ্ছে না, এবং এনসিপি নির্বাচন চাচ্ছে না। তারা পিআর সিস্টেম নিয়ে একটা মানে বাংলাদেশের, এটা একটা খুবই একটা খারাপ সিস্টেম, সেটা নিয়ে তারা আন্দোলন করছে। এই যখন দেখলো যে তারা যদি তারা নির্বাচনে না আসে, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে আসবে। এখন জাতীয় পার্টি যেহেতু নির্বাচন আসলে তাহলে তো আবার একটা গ্রহণযোগ্যতা পেয়ে যায়, সেই কারণে এখন জাতীয় পার্টিকে আপনার ব্যান করতে হবে। এটা কিন্তু নতুন আলোচনা। তো এই ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে কিন্তু চক্রান্ত চলছে, আমাদের দেশের রাজনীতিবিদরাই করছেন। গণতন্ত্র যাতে ফিরে না আসতে পারে সেই জন্য নিজেদের ক্ষমতাকে ধরে রাখবার জন্য কিন্তু এই ছোট ছোট দলগুলি এই সব চক্রান্তের সাথে জড়িত। তা আমরা মনে করি যে মুসলিম মুসলিম লীগকে কিন্তু ব্যান করতে হয় নাই। মুসলিম লীগ মানে বিলীন হয়ে গিয়েছে তাদের কার্যকলাপে। আজকে দেখেন রাশেদ খান মিনন
মেনন, তারপরে ইনুদের যে আহ, দলগুলি আছে, সেগুলো কিন্তু মানে বাদ হয়ে গেছে জনগণ থেকে বিচ্ছিন্ন তাদের কার্যকলাপে। তো আওয়ামী লীগও কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন। আওয়ামী লীগের আমার 95% জনগণ, আমি মনে করি যে জনগণের মানে জনগণ তাদের সাথে নেই। আর 95% জনগণ যদি না থাকে মানে তাদের বিরুদ্ধে, তাহলে একটা গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন যে মানে তাদের কিছু কর্মী ছাড়া আর পুলিশের আর্মি আর্মি মানে বিডিআর ছাড়া কিন্তু রাস্তায় তাদের কোনো লোক ছিল না। তো সেই ক্ষেত্রে জনগণ থেকেই কিন্তু আওয়ামী লীগ মানে বিতাড়িত হয়েছে। আর জাতীয় পার্টিও একই একই সুরে একইভাবে যাবে। জাতীয় পার্টিকে এখন আবার আলোচনায় আনারই ঠিক না, কারণ জাতীয় পার্টিও কিন্তু বিলেন, এরশাদ সাহেব নাই। এরশাদ সাহেব এবং বর্তমানে যারা আছেন তারা ভারতীয় দালাল হিসেবে চিহ্নিত হয়েছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তো আইন করে তাদেরকে, যদি আইনের মাধ্যমে করা যায় ঠিক আছে, কিন্তু এই মব সৃষ্টি করে এটা মানে সৃষ্টি হলে দেশে গৃহযুদ্ধ হবে। কারণ গৃহযুদ্ধ আমরা চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ পরিবেশ। কারণ যদি অস্থিরতা থাকে দেশে, তাহলে ভারত এখানে সুযোগ নেবে, এখানে অন্যান্যরা সুযোগ নেবে, বহির্বিশ্ব আমাদের দেশের মানে বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই বিপ্লবের সময় আমাদের দলগুলি একটা ঐক্যবদ্ধ ভূমিকায় ছিল, কিন্তু আস্তে আস্তে আপনার এই এই ঐক্যটা নষ্ট হয়েছে। কারণ যখন দেখলো, তারা প্রথমেই কিন্তু ভাবছিল ছোট দলগুলি যে ইউনূস সরকার 10 বছর থাকবে, তখন তার 10 বছর তারা এনজয় করতে পারবে। যখন দেখলো না, এই সরকার ব্যর্থ, নির্বাচন হচ্ছে, তখন তারা এই বিভিন্ন চক্রান্ত শুরু করলো যে কিভাবে এটাকে দীর্ঘায়িত করা যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আইনের মাধ্যমে, যেটা আপনার ডক্টর মোস্তফা সরোয়ার সাহেব একটা কথা বললেন, যে যদি এখন আহ, একটা গ্রুপ দাঁড়িয়ে যায়, মব সৃষ্টি করে যে জামাত ইসলামকে ব্যান করতে হবে কারণ তারা তো যুদ্ধ অপরাধী, তাহলে কি হবে? দেশে একটা গন্ডগোল সৃষ্টি হবে। আবার দেখেন চরমোনাই, চরমোনাইও তো আওয়ামী লীগের সাথে মানে আপনার বিএনপি যখন বিএনপি জামাত বা বিরোধী দল যখন আওয়ামী লীগ সরকারকে প্রত্যাখ্যান করলো, বয়কট করলো, তখন কিন্তু এই চরমোনাই তাদের সাথে গিয়েছে। তো এখন যদি কেউ এক গ্রুপ বলে যে চরমোনাইকেও বাতিল মানে ব্যান করতে হবে, তো এইভাবে কিন্তু আপনার একটা দেশ চলতে পারে না। আপনার জনগণ থেকেই তারা বিচ্ছিন্ন। যারা নাকি দেশের বিরুদ্ধে কাজ করবে, দুর্নীতি করেছে, যারা অন্যায় অত্যাচার করেছে, স্বাধীনতার একাত্তরে যে চেতনা ভুলুণ্ঠিত করেছে, গণতন্ত্র হত্যা করেছে, তারা তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা গণতান্ত্রিক সরকার থাকলে, জনগণের ভোটের অধিকার থাকলে, তত্ত্বাবধায়ক সরকার থাকলে, যার যার ভোট সে যদি দেওয়ার মানে সুযোগ থাকে, তাহলে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। ওকে, প্রশ্ন, লাস্ট প্রশ্ন, 1 মিনিট। এই ডক্টর মুস্তফা স্যার, তারপর আর 1 মিনিট গিয়াস আহমেদ, এরপরে আমরা শেষ করব। লাস্ট প্রশ্নটা হলো এইটা যে, ধরা যাক হাইপোথেটিক্যাল, ফেব্রুয়ারিতে ইলেকশন হলো, ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসলো, পাশাপাশি জামাত অপোজিশন রইলো, বা আর সঙ্গে অন্যান্য এবি পার্টি টার্টি যেগুলি সবগুলি মিলে, কিন্তু এছাড়া এনসিপি সহ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলো, কিন্তু দেশের যে পরিস্থিতি, ছাত্ররা যেভাবে যেভাবে ছাত্রদেরকে আমি বলবো এটাকে এক ধরনের নষ্ট করা হয়েছে ছাত্রদেরকে। আন্দোলনের পরে ছাত্ররা এই শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যায়নি, কিন্তু কারণ তাদের যাতে দেওয়া হয় নাই, তাদেরকে সরকারে নেওয়া হয়েছে। তারা বিভিন্নভাবে প্রশাসনে প্রভাব খাটানোর চেষ্টা করছে। এরা কিন্তু এখন বারবার হুমকিও দেয়, এটা করলে আমরা আবার রাস্তায় নামবো, এটা করলে আবার রাস্তায় নামবো। তো তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে এই ছাত্রদের তো এই অবস্থা আর করতেই থাকবে, চলবে। এই প্রেক্ষিতে বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারবে বা কতদিন চালাতে পারবে দেশ? 1 মিনিট। না, এটার তো একদম ক্লিয়ার কাট। কারণ আপনি লক্ষ্য করে দেখুন, এরা ছাত্র যে আপনি বলছেন, হ্যাঁ, বাংলাদেশে কয়েক কোটি ছাত্র, হ্যাঁ, তার মধ্যে এদের নাম্বার কত? আপনি যদি দেখেন ঢাকা এদের মিটিং, লাস্টের যে কতগুলো মিটিং, যদি জামাত ইসলামী মানে পাবলিক সাপোর্ট না করে, জনগণ না পাঠায় ওখানে, তাহলে ওদের তো নাম্বার আমি দেখছি 60, 70, 100। সাংবাদিকদের নাম্বার বেশি দেন দেয়ার। ওদের যে যে মিটিংগুলো আমরা দেখেছি, সেই মিটিংয়ে ওদের যে নাম্বার, হ্যাঁ, যাদেরকে আপনি বলছেন পুরো ছাত্র সমাজ, দ্যাট ইজ নট ট্রু। আপনি লক্ষ্য করে দেখুন এই যে ঢাকার ডাকসুর নির্বাচনে, কই, ওরাই তো ডাকসুর মানে ঢাকা ইউনিভার্সিটির ওরাই তো এই নেতৃত্বের ভেতরে রয়েছে। পাবলিক ইউনিভার্সিটি নেই, মানে প্রাইভেট ইউনিভার্সিটি নেই, অন্যান্যরা নেই।
কাজে আমি এদেরকে ছাত্রদের একটা বিরাট বলবো না। এরা মব, আপনি দেখুন যে কয়টা মব করছে, কয়জন, 30, 40, 50 জন, 50টা গুন্ডা একত্রে যদি লাঠি সোটা নিয়ে যায়, তাহলে যে কোনো ভদ্রলোক কোনো মিটিং যদি করতে থাকে সে তো মিটিং করতে পারবে না। সেখানে যদি পুলিশ প্রোটেকশন না দেয় আর মিলিটারি প্রোটেকশন না দেয়, তাহলে তো মানে এই মবক্রেসি করে আপনার ওরা সব জিনিসকে ভন্ডুল করে দেয়। কিন্তু বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, কিংবা যে কোনো রাজনৈতিক দল যাদের গ্রাসরুট রয়েছে, বিভিন্ন জায়গাতে সমর্থন রয়েছে, পাবলিক বেস রয়েছে, হার্ডকোর সাপোর্টার রয়েছে, তাদের সঙ্গে এই সমস্ত ছেলে খেলা চলবে না। ওখানে মবক্রেসি করতে গেলে মবের, দেখছেন তো কিছু কিছু জায়গায় যে পাবলিক যখন উল্টা দিকে যায়, তখন মবদের কিভাবে পালাতে হয়। এবং এই এই যারা মবক্রেসি করছে, যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে আসে, লাইক বিএনপি পাওয়ারে আসে, ওরা মব তো দূরের কথা, কোথায় পালাবে, কোথায় ইঁদুরের গর্ত রয়ে আছে আছে কোথায় কোন গর্তের ভিতরে পালাবে, সেটাই ওরা সুযোগ করতে পারবে না। মানে দে গিয়াস উইল বি ইন আহমেদ, ব্যাড সিচুয়েশন। হ্যাঁ। গিয়াস আহমেদ কাজে আমি মনে করি না যে পলিটিক্যাল গভর্নমেন্ট মানে পলিটিক্যাল ট্রানজিশন হয়ে গেলে পরে অন দ্য বেসিস অফ ইলেকশন, ইলেকশনে যে উইন করবে তার অর্থ তার গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুট লেভেলে দারুণ স্ট্রেংথ রয়েছে। এবং সেখানে এই গুন্ডা পান্ডার দল, এই ছ্যাচর, হ্যাঁ, এই ছ্যাচর গুলো যদি এটা করতে যায়, তাইলে করা তো দূরের কথা, ছ্যাচর গুলো পালিয়ে যাওয়ার পথ পাবে না। কাজে আমার কোনো চিন্তা নেই, ধন্যবাদ। শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। ধন্যবাদ ডক্টর মুস্তফা সারোয়ার। গিয়াস আহমেদ, আপনার 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 কি ওপিনিয়ন, মানে 1 মিনিটে মানে শেষ করবো, যে এই যে বিএনপি ধরেন ক্ষমতায় আসলো, যেটা আগেই বলছিলাম প্রশ্নটা, যে বিএনপি ক্ষমতায় আসলো, কিন্তু দেশের যে সার্বিক পরিস্থিতি যে তৈরি হয়েছে, এই প্রেক্ষিতে কি বিএনপি ক্ষমতায় কতটুক সংকটে পড়তে পারে, বা কতদিন সমস্যা ফেস করতে হইতে পারে? না, ডক্টর মুস্তফা স্যার সাহেব তো সুন্দর করে বললেন যে এখন তাদের কিন্তু লোকজন হয় না, তাদের লোক ওই 100 150 লোক হয়। আর নির্বাচন এখন তারা তো মুখে বলছে তারা 200 পাবে, 100 আসন পাবে, 200 পাবে, 300 পাবে। কিন্তু নির্বাচন যখন হয়ে যাবে, তখন যখন তারা মানে যদি 10টা আসনও না পায়, 5টা আসনও না পায়, আমার মনে হয় 5টা আসনও পাবে না। মানে একটা পায় কিনা একটা সন্দেহ আছে। একটা একটা আসন পাই কিনা সন্দেহ আছে। হ্যাঁ, একটা আসন পায় কিনা সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে তাদের যখন কাদের কথা বলছেন একটা এই আসন এনসিপির কথা বলছি, এনসিপি এনসিপি। এবং এনসিপি? জামাতও 5টা আসনে বেশি পাবে না, 5টা 10টা। তো এখন যখন নির্বাচন হয়ে যাবে, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন যখন হবে, সুষ্ঠু নির্বাচন, এবং যখন রেজাল্টটা হবে তাই, তখন তো তাদের আর ওই মত না, সৃষ্টি করার সুযোগ থাকবে না। তত্ত্বাবধায়ক করতে গেল, নির্বাচন তো হবে ডক্টর ইউনূসের ও তো অন্তর্বর্তীকালীন মানে সরকার। তবুও তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকারের অধীনেই হবে। তো হ্যাঁ। তারপরেও যদি, তারপরে আমরা বলছি যে এখানে জামাতের লোক বেশি আছে, এনসিপির লোক বেশি আছে, তারপরে আমরা ধরে নিলাম একটা একটা নিরপেক্ষ নির্বাচন হবে। এবং হুম। সেই নির্বাচনে যদি আপনার বিএনপি, ধরে নিলাম বিএনপি যদি ক্ষমতায় আসে, আর তারা যদি, তাদের যদি ভরাডুবি হয়, তাহলে তো তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, যে দলেই হোক না কেন। এবং বিএনপি তো যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো বিএনপি তো সেই আন্দোলন করে সুযোগ করতে পারবে না, সুবিধা করতে পারবে না। কারণ আপনার নির্বাচনের মাধ্যমে যারা, জনগণ যাদেরকে ভোট দিবে, তারাই হবে শক্তিশালী, এবং তারাই 5 বছরের জন্য জনগণ তাদেরকে মানে শাসন করবার ক্ষমতা দিবে। এবং সেই কারণে যারা নাকি আবার অরাজকতা করার সৃষ্টি করবে, চেষ্টা করবে, সরকার সেটা কঠোর হস্তে সেটা দমন করবে। কারণ এই যে জনগণের ম্যান্ডেট নিয়েই তো সরকার গঠন করবে, যেই সরকারই গঠন করুক না কেন। আমি মনে করি যে এই যে প্রশ্নটা আপনি করেছেন, যে নির্বাচনের পরে তাদের আর ওই আধিপত্য এখন যেটা আছে সেটা থাকবে না। ওকে, আরেকটা প্রশ্ন, মানে 30 সেকেন্ডে দুইজনকেই বলতেছে, সেটা হলো যে যে গভর্নমেন্ট এখন কোথাও নিরাপত্তা দিতে পারছে না, সেখানে 300 আসনের একটি নির্বাচনে এই নিরাপত্তা দিতে পারবে, যে দিক দিয়ে দেখা গেল যেভাবে মব হচ্ছে, কোথাও গিয়ে কোনো সেন্টার থেকে বাক্স নিয়ে চিন্তাই করে চলে গেল, এরকমও তো হইতে পারে নির্বাচন। যে যে পারতেছে না জনগণের মানে নিরাপত্তা দিতে, সে এত বড় একটা নির্বাচনকে কিভাবে, একদিনেই নির্বাচন 300 আসনে, সেটা কি সম্ভব হবে? কাকে বলছেন? আমি আমি বলবো। ডক্টর সারোয়ারকে বলছি। না না, এটা মানে আমি যেটা বললাম যে যখন আপনার তফসিল ঘোষণা করা হবে, হুম। তারপরে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। আপনার দেয়ার উইল বি রেডিক্যাল চেঞ্জ। কারণ তখন একটা নির্বাচনী একটা আবহ- আব- আ-
আবহ তৈরি হবে। এর জন্যই তখন হবে কি, আরো একটা ব্যাপার যেটা আমি প্রথমে আপনাকে বলেছিলাম, যে সামরিক বাহিনী ইনভলভড হবে, এবং সামরিক বাহিনী ইনভলভড উইথ জুডিশিয়াল পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আমার মনে হয় না যে আগে তো রাখা হতো সামরিক বাহিনীকে অ্যাজ এ সাপোর্টিং বাহিনী, এখন তো করা হবে তাকে একদম মেইন ইসে নেওয়া হবে, যেটা ইউনুস গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে। এবং তাতে আমার ধারণা, সামরিক বাহিনীর প্রতি আমার দারুণ শ্রদ্ধা এবং বিশ্বাস রয়েছে। তারা যখন থাকবে ওখানে, তখন আমার মনে হয় না যে কেউ মানে ই করবে। এবং আপনারা যাদের কথা ভাবছেন, যে যারা নির্বাচনে বাধা দিচ্ছে লাইক এনসিপি অথবা জামাত, তাদের ওইরকম দুঃসাহস থাকবে না যে কোনো কেন্দ্র থেকে কোনো কিছু লুট করে নিয়ে যাওয়া। হ্যাঁ, আর তারা মানে আস্ত পড়ে থাকবে, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। কারণ আহ, মানে আমরা বাংলাদেশ সম্পর্কে অতীতে আমরা যা দেখেছি, তাতে কিন্তু আপনার নিরপেক্ষ নির্বাচন যখন হয়, হ্যাঁ, তখন কিন্তু এই সমস্ত সন্ডা গুন্ডার দল ইঁদুরের গর্ত খুঁজে পাওয়ারও মানে আর কি পায় না তারা। হ্যাঁ, কাজে বুঝতে আমি খুবই খুবই বিশ্বাস করি যে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব উইথ দি প্রপার ইনস্ট্রুমেন্টেশন লাইক সামরিক বাহিনী, এবং তাতে ভালো হবে। এবং আমি মনে করি যে একটা মারাত্মক ভালো ট্রানজিশন হবে, এবং যে দলকে জনগণ সমর্থন করে, জনগণের ম্যান্ডেট দিতে চায়, তারাই ক্ষমতায় আসবে। ধন্যবাদ আপনাকে। গিয়াস আহমেদ, আপনি কি মনে করেন নির্বাচনে, আমি মানে আপনি ডক্টর এখন এখন চিন্তাটা আপনি করেন, ধরা যাক আপনি চিন্তা করতেছেন যে আজকে নির্বাচন হচ্ছে 300 আসনে, কি কি হইতে পারে দেশের যে এই না আজ। না, আজকে তো নির্বাচন হবে না। তবে নির্বাচন, যেটা ডক্টর মোস্তফা সরয়ার সাহেব বললেন, হুম, যে নির্বাচন তফসিল ঘোষণার পরে আপনার আমূল পরিবর্তন হবে, এবং তখন সেনাবাহিনী রাস্তা নামবে। সেনাবাহিনী ইতিমধ্যে বলেছে যে তারা আপনার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, এবং আইন শৃঙ্খলা বাহিনী তখন সজাগ হবে। এবং নির্বাচন যখন মুখী হবে, এই তখন আর এই এই কি বলে আপনার এই এখন এই মব সৃষ্টি হচ্ছে, এগুলো থাকবে না। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য সব কঠোর হস্তক্ষেপণ করবে। আর একটা জিনিস হলো যে, আপনার দেখেন পিআর সিস্টেম নিয়ে কথা বলা দরকার ছিল। যে জনগণ থেকে কিন্তু আহ, মানে জামাত ইসলাম ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা কিন্তু এই পিআর নিয়ে যে হুমকি ধমকি দিয়েছিল, যে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না, পিআর না ছাড়া তাকে নির্বাচন করতে দেবে না, এই জনগণ কিন্তু এটা খাচ্ছে না। অতএব আমি মনে করবো যে যতই হুমকি ধমকি দেওয়া হোক, যতই চক্রান্ত হোক, নির্বাচন হচ্ছে, এবং নির্বাচন সুষ্ঠুই হবে। কারণ সেনাবাহিনী এবং পুলিশ ডিপার্টমেন্ট এবং এই সরকার, ইউনিট সরকার অন্ততপক্ষে কোনো রকম তার গায়ে কোনো রকম একটা বদনাম নেবেন না, যে তিনি একটা বিশ্ববিখ্যাত একজন মানুষ, নোবেল বিজয়ী মানুষ, তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারলেন না। এই এই বদনাম তিনি নেবেন না। তিনি কঠোর হস্তেই দমন করবেন, এবং একটি সুষ্ঠু নির্বাচন তিনি দিয়েই বিদায় নেবেন। ওকে। ইয়ে কি বলে, আমাদের গ্যাস ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে নিয়ে কথা বলবো। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শান্তিতে থাকুন। শুভরাত্রি।